আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। আমরা কাজ শক্তি ক্ষমতার অধ্যায় শুরু করার আগে কিছু কমন জিনিস নিয়ে কথাবার্তা বলবো। দেখো তো এটা বুঝতে পারো কিনা, না বুঝতে পারলে আমাকে টেক্সটে জানাবা। নাম্বার ওয়ান হচ্ছে কাজ হচ্ছে বল এবং সরণের ডট গুণফলের রেজাল্ট। আমরা জানি ডট গুণফল হয় দুইটা ভেক্টরের মধ্যে এবং ডট গুণফলের অ্যান্সার হচ্ছে একটা স্কেলার। কেমন? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, যেখানে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস কে বলতে পারি এফ এস কস থিটা। ঠিক আছে, এখন আমরা একটু কস থিটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তোমরা জানো থিটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে কস থিটার ভ্যালু হয় পজিটিভ। এই কথার মানে কি? মানে হচ্ছে যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণটা সূক্ষ্ম কোণ হয়, ধরো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে সেইটাকে আমরা বলবো পজিটিভ কাজ বা ধনাত্মক কাজ। তাহলে সূক্ষ্ম কোণের রেঞ্জটা দেখতে কিরকম? সূক্ষ্ম কোণের রেঞ্জটা দেখতে হচ্ছে এই রকম, 0 থেকে বড়, 90 থেকে ছোট, 0 আর 90 এর মাঝখানে, অথবা 0-এর সমান হতে পারে। 90-এর সমান হবে না কেন? কারণ 90-এর সমান হইলে এই কোণটা সূক্ষ্মকোণ থাকবে না, কোণটা সমকোণ হয়ে যাবে। তো এখানে 90-এর তলা সমান থাকবে না। আবার থিটার মান যদি স্থূলকোণ হয়, তাহলে কস থিটা হবে হচ্ছে নেগেটিভ। যেমন মনে করো কজ 110 বা কজ 120 এগুলোর মান নেগেটিভ হয়, কজ 180 এগুলোর মান নেগেটিভ হয়। তার মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি স্থূলকোণ হয় তাহলে ওই কাজটাকে আমরা বলবো ঋণাত্মক কাজ, এবং এটার রেঞ্জটা হচ্ছে এইরকম। এখন 90 আর 180-র মধ্যে বলতো কার তলায় এখন সমান সমান দিব, 90-এর তলায় নাকি 180-এর তলায়? কি মনে হয়? আগেরটাতে কিন্তু আমরা 90-এর তলা সমান সমান দিই নাই, আমরা এখন 180-এর তলা সমান সমান দিব। মৌমিতার উত্তর সঠিক। 90-এর তলায় দিব না, কারণ 90-এর তলায় সমান সমান দিলে সেটা সমকোণ হয়ে যায়। আমরা জানি কজ 90-এর মান হচ্ছে 0। তো যদি থিটার মান 90 ডিগ্রি হয়, মানে যদি থিটা সমকোণ হয়, সমকোণ যদি হয়, তাহলে কস থিটার মান হবে 0। তার মানে তখন এটাকে আমরা বলবো শূন্য কাজ, এবং ওই সময় জাস্ট থিটার মান হচ্ছে কোনো রেঞ্জ না, জাস্ট একটা নাম্বার, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তাহলে আমরা এখান থেকে বলতে পারি কাজ তিন প্রকারের হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে শূন্য কাজ, তাই না? তো ধনাত্মক কাজ কখন কখন হতে পারে আমরা ম্যাথমেটিক্যালি বুঝলাম, সূক্ষ্ম কোণ হইলে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আর 0 ডিগ্রির মাঝখানে হইলে এটা ধনাত্মক কাজ হয়। রিয়েল লাইফে আমরা এটার এক্সাম্পল কিভাবে দেখব? দেখো, রিয়েল লাইফে কাজ ধনাত্মক নাকি ঋণাত্মক, কাজের প্রকৃতি কেমন, এটা বোঝার জন্য তোমাকে একটা সুপ্রিম ফোর্স নিয়ে চিন্তা করতে হবে, কোন একটা ফোর্সের এগেনস্টে চিন্তা করতে হবে, সুপ্রিম ফোর্স এর এগেনস্টে চিন্তা করতে হবে। ইচ্ছা মতো কাজ ধনাত্মক ঋণাত্মক বলা যাবে না। যেমন আমাদের দুনিয়াতে সুপ্রিম ফোর্স হচ্ছে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। আমরা যখন কোনো একটা বস্তুকে মাটি থেকে উপরের দিকে তুলি, তখন আমরা বলি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি। যদি মাটি হয়, আমি যদি এখান থেকে একটা বস্তুকে উপরের দিকে তুলি, তাহলে আমি এই বস্তুটা চাচ্ছে মাটির সাথে লেগে থাকতে, আমি বস্তুটাকে মাটির আকর্ষণের এগেনস্ট উপরের দিকে তুলতেছি। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক কাজ। কোন একটা সুপ্রিম ফোর্সের এগেনস্টে কাজ করাকে ঋণাত্মক কাজ বলে। তাইলে যদি আমরা বলি কোনো কিছু উপরের দিকে উঠাচ্ছি, এটা ঋণাত্মক কাজ। কার সাপেক্ষে? অভিকর্ষ বলের সাপেক্ষে বা মহাকর্ষ বলের সাপেক্ষে এটা ঋণাত্মক কাজ। ঠিক আছে, এখন যদি কোনো একটা বস্তুকে ওপর থেকে নিচের দিকে নামাই, তাহলে এটা হচ্ছে ধনাত্মক কাজ। কেমন? আর যদি কোনো একটা বস্তুকে আমরা উপর থেকে নিচেও নামাচ্ছি না, নিচ থেকে উপরে ওঠাচ্ছি না, আমরা বস্তুটাকে ভূমির সমান্তরালে
পিছন থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। ধরো তুমি একটা ঝাঁকা মাথার উপর নিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছ, তাহলে এইটা অভিকর্ষ বলের বিরুদ্ধেও কাজ হচ্ছে না, অভিকর্ষ বলের পক্ষেও কাজ হচ্ছে না। এটা অভিকর্ষ বলের সাথে এটার কোনো কানেকশনই নেই। অভিকর্ষ বল উপরে নিচে কাজ করে, এটা সামনে পিছনে কাজ করতেছে, আমরা এটা আনুভূমিক ভাবে নিয়ে যাচ্ছি। এইটাকে আমরা বলবো হচ্ছে শূন্য কাজ। দেখো এই শূন্য কাজের এক্সাম্পলটা দিয়ে আমি তোমাকে কোণের এক্সাম্পলটা দিতে পারি। তুমি দেখো তোমার অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে, তাহলে এইটা হচ্ছে বল, আর তোমার সরণ হচ্ছে আনুভূমিক বরাবর, তাহলে এই সরণ আর বলের মধ্যবর্তী কোণ কত? 90। তার মানে এই যে আমরা একটু আগে পড়লাম যে থিটার মান 90 ডিগ্রি হলে বা সমকোণ হলে তাকে আমরা শূন্য কাজ বলবো, এটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারতেছি। তাহলে আমি তোমাকে এখন বেশ কিছু এক্সাম্পল দিই, তুমি দেখো তুমি ধনাত্মক ঋণাত্মক ইজিলি বুঝতে পারবা। তুমি একটা ঝাঁকা মাটি থেকে উপরের দিকে তুলতেছো, তুমি একটা বস্তু উপরের দিকে তুলতেছো, তুমি সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছ, তুমি গাছে বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছ, উপরে কথাটা বলা থাকলে, অথবা তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছো, অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছো, এরকম বলা থাকা মানে ঋণাত্মক কাজ। তুমি উপর থেকে নিচে নামতেছো এমন যে কোনো কিছু বুঝাইলেই, বা বলের পক্ষে কাজ করতেছো এটা বুঝাইলেই এটা হচ্ছে তোমার ধনাত্মক কাজ। আর তুমি যদি এই দুইটার কোনো দিকে কাজ না করো, তুমি হচ্ছে এটার সাথে 90 ডিগ্রি কোণে আনুভূমিক ভাবে চলাচল করতেছো, একটা জিনিস টেবিলের উপর দিয়ে ঠেলে একটা বইকে তুমি সামনের দিকে নিয়ে যাচ্ছ, এগুলো সব শূন্য কাজ। কেমন? তো এইটা যদি বুঝে থাকো, আমি এখন তোমার জন্য সুপ্রিম ফোর্সটা অভিকর্ষ বল এর বদলে অন্য একটা বল দিয়ে দিব। আমি দেখবো তুমি এখন ধনাত্মক ঋণাত্মক এখান থেকে বলতে পারো কিনা। এতক্ষণ আমার সুপ্রিম ফোর্স ছিল হচ্ছে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। এখন আমার নতুন সুপ্রিম ফোর্স হচ্ছে স্থিতিস্থাপকতা। আমরা একটা স্প্রিং নিয়ে কথাবার্তা বলবো। শোনো, তোমাদের আমি পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে বলছিলাম যে আমরা যখন কোন একটা বস্তুকে টেনে বড় করি, এটা আগের জায়গায় ফেরত আসতে চায়, এই ধর্মটাকেই বলে স্থিতিস্থাপকতা। তাহলে একটা স্প্রিং কে যখন আমি টেনে বড় করব, তখন স্প্রিং আবার আগের জায়গায় চলে আসতে চায়, মানে স্প্রিংটা সংকুচিত হইতে চায়। এটা কেন? কারণ স্প্রিং এর মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম আছে। ঠিক আছে? তাহলে আমার এখন সুপ্রিম ফোর্স হচ্ছে স্থিতিস্থাপক বল। বলতে হবে আমরা যখন একটা স্প্রিং কে প্রসারণ করব, তখন কি আমরা স্থিতিস্থাপকতার পক্ষে কাজ করতেছি না বিপক্ষে কাজ করতেছি? কি মনে হয়? আমরা একটা স্প্রিং কে প্রসারণ করব, এটাকে আমরা পক্ষে কাজ করলাম না বিপক্ষে? সিয়ামের উত্তর সঠিক, এটা বিপক্ষে কাজ করছে, কারণ স্প্রিং তো চায় সংকুচিত হয়ে থাকতে, তুমি তো এটাকে বড় করতেছো, তাহলে তুমি স্থিতিস্থাপকতার বিরুদ্ধে কাজ করতেছো, তাহলে স্প্রিং এর প্রসারণ একটা ঋণাত্মক কাজ। তাহলে আমি যদি বলি স্প্রিং এর সংকোচন, তুমি স্প্রিং এর সংকোচন করে নিয়ে আসছো, তার মানে কি স্প্রিং নিজে সংকুচিত হইতে তো চায়, তাহলে তুমি স্প্রিং এর সংকোচনের পক্ষে কাজ করতেছো, তুমি স্থিতিস্থাপকতার পক্ষে কাজ করতেছো, এটা ধনাত্মক কাজ। তুমি দেখো এইটাকে চাইলে আমরা অভিকর্ষ বলের সাথে একটু মিলায়ও করতে পারি। তুমি খেয়াল করে দেখো, যখন এটা মনে করো মাটি, এটা মনে করো ভূমি, তুমি একটা বস্তুকে যখন উপর থেকে নিচে ছেড়ে দিচ্ছ, এটা মাটির দিকে আসছে, সেটা ধনাত্মক কাজ, তাই না বলো? এইখানে কি বস্তু আর পৃথিবীর মধ্যে দূরত্বটা কি কমে যাচ্ছে না? দূরত্বটা কমে যাচ্ছে। তো এটাকে তুমি স্প্রিং এর সংকোচনের সাথে চিন্তা করতে পারো। পৃথিবী চায় তোমাকে মাটির কাছাকাছি নিয়ে আসতে, তুমি মাটির কাছাকাছি আসতেছে, তো জায়গাটা কি হয়ে যাচ্ছে? সংকুচিত হয়ে যাচ্ছে, তো এটা একটা ধনাত্মক কাজ। আর স্প্রিংও কি করে? সংকুচিত হয়ে থাকতে চায়। স্প্রিং যখন ছোট হইতে চাইবে, তখনও তো আমি বলতে পারি স্প্রিং এর মাঝখানে জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে, তাহলে সংকোচন বুঝলেই আমি বুঝবো এটা ধনাত্মক কাজ। আর উল্টাটা হইলে ঋণাত্মক কাজ। যেমন তুমি মাটি থেকে কোনো কিছু উপরের দিকে তুলতেছো, তার মানে কি তুমি মাটি আর ওই বস্তুর দূরত্ব বাড়াচ্ছ, অনেকটা স্প্রিং কে টেনে বড় করার মতো, তাহলে এটা একটা ধনাত্মক কাজ। ঠিক আছে? তাহলে এটা ঋণাত্মক কাজ, সরি। তো এটা গেল। আরেকটা শূন্য কাজের এক্সাম্পল আমাদের বইতে আছে। একটা হচ্ছে কোন একটা বস্তুকে ভূমির সমান্তরালে নিয়ে গেলে এটা একটা শূন্য কাজ, কোন একটা বস্তুকে টেবিলের উপর দিয়ে সরাই দিলে এটা শূন্য কাজ, কারণ এটা উপরে নিচে কোনো দিকে যাচ্ছে না। আরেকটা শূন্য কাজ হচ্ছে আমরা যখন কোন একটা বস্তুকে গোল গোল করে ঘুরাবো, আমরা যখন কোন একটা বস্তুকে এইভাবে গোল গোল করে ঘুরাবো, মনে করো তুমি একটা দড়ির মাথায় পাথর বাঁধছো, পাথর বাইধা মাথার উপর ঘোরাচ্ছ, তাহলে তোমার দড়ি বরাবর কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে এফ। এই পাথরটা যদি কোনো কারণে দড়ি ছিঁড়ে বাইরে চলে যায়, এটা কিন্তু এই স্পর্শ বরাবর বাইরের দিকে চলে যাবে।
অলওয়েজ এই পাথরটা স্পর্শক বরাবর বাইরের দিকে চলে যাওয়ার মতো একটা প্রবণতা পাথরের মধ্যে কাজ করে, এটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বলের ইফেক্ট। তো এই বরাবর এই পাথরের স্মরণ হইতে চায়। এখন আমরা জানি ব্যাসার্ধ আর স্পর্শকের মধ্যবর্তী কোণটা হচ্ছে সবসময় 90 ডিগ্রি হয়, ক্লাস 9-এর একটা উপপাদ্য ছিল এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এইটা একটা শূন্য কাজ। এই জন্য আমরা বলি কেন্দ্রমুখী বল দ্বারা যে কাজ হয় সেই কাজকে আমরা শূন্য কাজ বলি। এই জন্য আমরা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে কেন্দ্রমুখী বলকে একটা কার্যহীন বল বলছিলাম। তাইলে শূন্য কাজের একটা এক্সাম্পল হচ্ছে আমি যদি ভূমি সমান্তরালে কোনো কিছু নড়াচড়া করাই, আরেকটা এক্সাম্পল হচ্ছে আমি যদি কোনো বস্তুকে ঘুরাই। পৃথিবীও যে সূর্যের চারপাশে ঘুরতেছে, পৃথিবীও কিন্তু ছিটকে চলে যেতে চায় পৃথিবীর গতিপথের স্পর্শ বরাবর। তাহলে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরতেছে, তুমি একটা পাথর দড়ি দিয়ে বেঁধে ঘুরাচ্ছ, তুমি একটা বালতি দড়ি দিয়ে বেঁধে ঘুরাচ্ছ, কেন্দ্রমুখী বলের কারণে কোনো কিছু ঘুরতেছে, ঘোরার কথা থাকলেই সেই কাজটা হয়ে যাবে শূন্য কাজ। তো এই হচ্ছে কাজের মানে যে চ্যাপ্টার শুরু করার প্রিরিকুইজিট, এগুলোর ব্যাপারে আইডিয়া থাকতে হবে। এতটুকু আমরা যদি ক্লিয়ার থাকি তাইলে আমাদের আজকের ক্লাসের মোটামুটি 25% পড়া এখানে শেষ। আসো শুরু করি। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে, আমি জুম ইন করি, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে যে কাজের সংজ্ঞাটা কি, W=Fs, এইমাত্র আমরা পড়লাম। কাজের এসআই একক কি, এটা আমরা জানি, কাজের এসআই একক জুল। তো W=Fs, এফ মানে নিউটন, এস মানে মিটার, এটাকে আমরা নিউটন মিটারও বলতে পারি। সাথে দেখো কাজের মাত্রা আছে, এটাও আমরা পারি। এবং কাজের অভিকর্ষীয় একক, এইটা থেকে অ্যাডমিশন টেস্ট একটা প্রশ্ন আসছে। কাজের অভিকর্ষীয় একক কি, কেজি মিটার। এখন কাজের একক তো জুল, এটার অভিকর্ষীয় একক কি, কেজি মিটার কেন বলা হয়, এইটার একটু ব্যাখ্যাটা দরকার আছে। শোনো, কেজি মিটার কথাটার মানে কি তুমি ভালো করে খেয়াল করো। কেজি মিটার, এটার সাথে তুমি যদি অভিকর্ষ ত্বরণ জি এর একক গুণ করে দাও, এটাই কিন্তু কাজের একক হয়ে যায়। দেখো এটাই কিন্তু কাজের একক, এটাই কিন্তু জুল, তাই না বলো, এটাই কিন্তু জুল। তো এই জিটা আমরা এখানে জি এর একক গুণ করতেছি, এটার কাহিনীটা আসলে কি। মনে করো তুমি কোনো একটা জায়গাতে, ধরো তুমি উপর থেকে লাফ দিয়ে পড়বা, উপর থেকে তুমি লাফ দিয়ে পড়বা, মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে তোমার মধ্যে গতিশক্তি কতটুকু হবে এটা তুমি বের করতে চাচ্ছ। এখন তুমি এই বিল্ডিং এর উপরে যখন ছিলা তখন তোমার মধ্যে একটা বিভব শক্তি জমা ছিল, ঠিক কিনা? তুমি যখন মাটিতে পড়বা তখন এই বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হতে থাকবে। মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু বিভব শক্তি পুরোটা জিরো হয়ে যাবে, পুরোটাই কিসে কনভার্ট হবে, গতিশক্তিতে কনভার্ট হবে। কেন? কারণ তুমি উপরে থাকার সময় তোমার মধ্যে যে শক্তি ছিল সেই শক্তিটা দিয়ে তুমি কাজ করছো, যত কাজ করছো তোমার মধ্যে তত বেগ আসছে, তোমার মধ্যে গতিশক্তি আসছে। তোমার মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে তুমি পুরো বিভব শক্তির পুরোটা দিয়ে তুমি কাজ করে গতিশক্তি বানায় ফেলছো। তাইলে উপরে থাকার সময় তোমার বিভব শক্তি যদি ধরো 196 জুল হয়, 196 জুল, এটা ইচ্ছা করে বললাম 196 জুল, কাহিনী আছে। তাহলে মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে তোমার গতিশক্তি হবে 196 জুল। তার মানে মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে তুমি টোটাল 196 জুল কাজ করছো। তাহলে এই কাজ তুমি কার কারণে করছো? অভিকর্ষীয় বলের কারণে করছো, কারণ অভিকর্ষীয় বলে তোমাকে নিচে নামছে, রাইট? তাহলে এই কাজটাই হচ্ছে অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, তাই না বলো? এখন এই কাজ করার জন্য সে তোমাকে যে টানছে, কি দিয়ে টানছে? জি দিয়ে টানছে। তোমাকেও, তুমি দালান থেকে লাফ দিচ্ছ, তোমাকেও সে জি দিয়ে টানতেছে। আরেকজন মনে করো আরো উঁচু একটা দালান থেকে লাফ দিচ্ছে, তাকেও তো মাটি জি দিয়েই টানবে না? আরেকজন আরো উঁচু দালান থেকে লাফ দিচ্ছে, তাকেও তো মাটি জি দিয়েই টানবে নাকি? তাহলে মনে করো আরেকজন যে এই দালানে ছিল তার জন্য মনে করো তোমার কাজের পরিমাণ 392 জুল মনে করো। আরেকজন ধরো এইখানে ছিল, তার জন্য মনে করো কাজের পরিমাণ 784 জুল মনে করো। কথার কথা, প্রত্যেককে তো মাটি জি দিয়ে টানতেছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি প্রত্যেকটাকে জি দিয়ে ভাগ করে প্রত্যেকের ইউনিকনেস বের করতে পারি। আমি এটাকে জি দিয়ে ভাগ করলে আসবে কি জানো? আসবে 20। এইটাকে জি দিয়ে ভাগ করলে আসবে কত জানো? 40। এটাকে জি দিয়ে ভাগ করলে আসবে কত জানো? 80। এবং সেটা একক কি হবে? জুলকে আমি যদি মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ দিই, একক কি হবে? কেজি মিটার হবে। একটু আগে দেখাইলাম কেজি মিটারের সাথে মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করলে জুল হয়ে যায়। তাহলে জুলকে এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ দিলে যে ভ্যালুগুলা পাচ্ছি এগুলার একক কি আসবে? কেজি মিটার আসবে। তাই আমি বলতে পারি যেই বেটা এই মাঝারি বিল্ডিং এ ছিল
তার মধ্যে কাজ করার পোটেনশিয়াল ছিল 40 কেজি মিটার, আর তুমি যে ছোট বিল্ডিং এর উপরে ছিল তোমার মধ্যে কাজ করার পোটেনশিয়াল ছিল 20 কেজি মিটার। আরেকজন যে বুর্জ খলিফা সমান উঁচু একটা বিল্ডিং এর মধ্যে দাঁড়ায় আছে, তার কাজ করার পোটেনশিয়াল ছিল 80 কেজি মিটার। এই কেজি মিটারটাই হচ্ছে কাজের অভিকর্ষীয় একক। তাহলে যদি কোনো জায়গাতে বলা থাকে যে কোনো একটা বস্তু 100 কেজি মিটার কাজ করতে পারে, কোন একটা বস্তু 100 কেজি মিটার কাজ করতে পারে, এই কথাটার মানে কি? মানে এই ব্যাটাকে যদি আপনি উপর থেকে ফেলে দেন, তাহলে তার সাথে 9.8 গুণ করলেই আপনি পাবেন সে কত জুল কাজ করতে পারে। তো 100 কেজি মিটার কাজ মানে হচ্ছে তার সাথে 9.8 গুণ দিলে যা পাবা অতটুকু কাজ। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। 100 কেজি মিটার সমান সমান কত জুল কাজ? 980। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি 10 কেজি মিটার এটা কত জুল কাজ, বলো কত হবে? 10 কেজি মিটার 98। আবের উত্তর সঠিক, 98। তাহলে অভিকর্ষীয় এককটা কিভাবে মনে রাখবো? মুখস্থ করার দরকার নাই, ভুইলা গেলেও ভাববা এটা হচ্ছে জুলকে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। আর একটা ছোটখাটো অঙ্ক আসতে পারে যে এত কেজি মিটার দিয়ে বলবে এটা কত জুল কাজ করতে পারে, এটার সাথে 9.8 গুণ করে দিলেই হয়ে যাবে, গেল। তাহলে আমাদের এই পাতার পড়া ডান। এইখান থেকে যা যা আমরা শিখলাম সেটাকে আমি একটু এইখানে আবার একটু সামারি করে দিছি, এটা তুমি একবার দেখে নিতে পারো। এটা গেল। এবার কাজ হওয়া বা না হওয়ার কারণ, এই একটু আগে আমি বললাম যে কখন কখন কাজ হবে না। যখন ঘুরতেছে বলা থাকবে তখন কাজ হবে না, তখন কোণের মান 90 ডিগ্রি তখন কাজ হবে না, যদি একটা ব্যাগ নিয়ে সমতলে হাঁটো তার মানে ভূমির সমান্তরালে হাঁটতেছো তখন কাজ হবে না। শূন্য কাজের ব্যাপারগুলো আমি একটু আগে ব্যাখ্যা করে বলে দিছি, এই পড়া কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, দেখো তোমার এই যে একটি পাথরকে দড়ি বেঁধে ঘোরালে তখনও কাজ হবে না, এটা কিন্তু আগের পাতার কন্টিনিউশন, এই পাতার কন্টিনিউশন হচ্ছে এইটা। তাহলে আমার শূন্য কাজের আমি এক্সাম্পল গুলো অলরেডি আমার পড়া হয়ে গেছে, এটা আমার ডান। এবার কয়েকটি বিশেষ ক্ষেত্রে কাজ, এই যে দেখো এটা আমরা পড়ছি মাত্র, বলের দ্বারা কাজ। বলের দ্বারা কাজ মানে হচ্ছে ধনাত্মক কাজ। ধনাত্মক কাজে কি হবে? কোণের মানটা সূক্ষ্ম কোণ হবে, এটা আমরা মাত্রই পড়ছি। এখানে দেখো বাড়তি কিছু কথাবার্তা আছে, এই যে এইটার কাহিনীকে আমি তোমাকে একটু বলে দিই। তুমি দেখো তুমি যখন বলের দ্বারা কাজ করতেছো মানে তুমি উপর থেকে কিছু একটা ফেলতেছো, তখন কিন্তু বস্তু ত্বরণ হবে, কারণ বস্তু নিচে পড়তেছে, মাটি তাকে নিচের দিকে টানতেছে, বস্তু ত্বরণ হবে। ত্বরণ হইলে বেগ কমে না বাড়ে? বাড়ে। বেগ বাড়লে কি হবে? গতিশক্তি বাড়বে। গতিশক্তি বাড়লে বিভব শক্তি কমবে, উপর থেকে নিচে পড়লে তাই তো হয়। তাইলে ধনাত্মক কাজের জন্য সবই বৃদ্ধি পাবে, শুধু একটা জিনিসই হ্রাস পাবে, গতিশক্তি। ধনাত্মক কাজের, ধনাত্মক মানে প্লাস, মানে তার সবই পজিটিভ, তার কোন সূক্ষ্ম কোণ, তার কাজও ধনাত্মক, সে বলের দিকেও যায়, তার ত্বরণও হয়, তার বেগও বাড়ে, তার গতিশক্তিও বাড়ে, তার সবই পজিটিভ, তার একটা জিনিস নেগেটিভ, সেটা হচ্ছে বিভব শক্তি। তাহলে বলের বিরুদ্ধে কাজ, বিরুদ্ধে মানে মাইনাস, তার সবই নেগেটিভ হবে, তার শুধু একটা জিনিস পজিটিভ হবে, সেটা হচ্ছে তার বিভব শক্তি। তাহলে বিভব শক্তি একমাত্র যেটা উল্টা হয়, বাকি সবকিছু তোমার কাজের নামের সাথে মিল থাকবে। যে ধনাত্মক কাজ তার সব পজিটিভ, বিভব নেগেটিভ, যে ঋণাত্মক কাজ সব নেগেটিভ, শুধু বিভব পজিটিভ। কেমন? তো এটা আমাদের একবারে হয়ে গেল। আমরা এই দুইটাকে একসাথে করে এই যে এটা একটু বলে দিই, দাঁড়া, শূন্য বা কার্যহীন বলা মাত্রই আমরা এগুলো দেখছি। কেন্দ্রমুখী বলের কারণে কাজ শূন্য হয়, কোণের মান 90 ডিগ্রি হলে শূন্য হয়, এই জন্য কেন্দ্রমুখী বলকে আমরা বলি কার্যহীন বল। আমরা এগুলো পড়ে ফেলছি, এগুলো আমাদের পড়া ডান। এটার উত্তর দাও। একটু টেকনিক্যাল প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষা 2021। বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজের পরিমাণ কত হবে? 0 ডিগ্রি এটা কি সূক্ষ্মকোণ, সমকোণ না স্থূলকোণ? মৌমিতার উত্তর দিয়েছে ডি, বাকিরা দেখে কি বলে। 0 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণে কাজের মান ধনাত্মক হয়। ধনাত্মক মানে বেশি না কম? বেশি। এখানে বেশি বোঝায় এমন কি আছে? সর্বোচ্চ আছে। অসীম হবে না, কারণ 0 ডিগ্রির একটা ভ্যালু আছে, cos 0 মান হচ্ছে 1। অসীম তো হবে না, এতটুকু তো বলা যায়। কেমন? এটা গেল। বল, সরণ এবং কাজ, এইটা অ্যাকচুয়ালি একটু আগে আমি তোমাকে যেটা দালানের ছাদের এক্সাম্পল দিলাম, যে এইখানে তোমার মধ্যে যে শক্তিটা থাকবে 198 জুল, 196 জুল, মাটিতে পড়ার আগ মুহূর্তে তোমার গতি শক্তি হবে 196 জুল। কেন? কারণ তুমি নামতে নামতে 196 জুল কাজ করছো। তাহলে কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। উপরে থাকার সময় তোমার গতিশক্তি ছিল 0, নিচে আসার পর তোমার গতিশক্তি হচ্ছে 196 জুল। তাহলে তোমার গতিশক্তির পরিবর্তন কত? আগে ছিল 0, এখন 196, এতটুকু। এটাই হচ্ছে তোমার কৃত কাজ। তার মানে আমি বলতে পারি, দেখো নিচেরটা যদি হয় K2, উপরেরটা যদি হয় K1, তাহলে K2 মাইনাস K1 ইজ ইকুয়াল টু কৃত কাজ। K2 মাইনাস K1 কে আমাদের বইতে বলছে ডেল কে, W ইজ ইকুয়াল টু ডেল কে। এটা হচ্ছে
কাজ শক্তি উপপাদ্যের ইকুয়েশন, কাজ শক্তি উপপাদ্যের সমীকরণ। এটাকে অনেকভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায়, ডাব্লিউ সমান সমান হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। মানে কি, হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ভি নট স্কোয়ার, মানে আদি গতি শক্তি বিয়োগ করব, শেষ গতি শক্তি প্রথমে রাখবো আর কি। তো গতি শক্তির পরিবর্তনই বোঝাচ্ছে এটাই। আর যদি আদি গতি শক্তির মান শূন্য হয় তাহলে আমি এটাকে যে একবারে দেখো বলতে পারবো ডাব্লিউ ইকুয়াল টু ডেল কে। গেল। আচ্ছা এইখানে দেখো, এটা মানে এখান থেকে ইঞ্জিনিয়ারিং টাইপের প্রশ্ন হচ্ছে বুয়েটে হয়। আমাদের জাস্ট সংজ্ঞাটা রাখবে যে বল সাধারণত দুই প্রকার, ধ্রুব বল আর পরিবর্তনশীল বল। আমি তোমাকে জাস্ট একটু মানে জিনিসটা ফিল করানোর জন্য একটু বলি। ধ্রুব বল আর পরিবর্তনশীল বল কথাটার রিয়েল লাইফ এক্সাম্পল কোথায় আছে শোনো। সেটা হচ্ছে, ধরো তুমি একটা বইকে বা একটা বলকে তুমি টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলা, তুমি টেনে নিয়ে গেলা, তুমি একটা বল দিছো মনে করো 10 নিউটন, তুমি এই মাথা থেকে টানা শুরু করছো, তাই না তুমি এই মাথায় নিয়ে আসছো, মানে তুমি পুরাটা টাইম, ধরো এটা যদি একটা বস্তু হয়, তুমি 10 নিউটন বল দিয়ে বস্তুটাকে এখান থেকে টেনে এখানে নিয়ে আসছো, তোমার হাত বস্তুর সাথে লেগেই ছিল। তাহলে এই বস্তুর যতক্ষণ স্মরণ হইছে ততক্ষণই তার উপর এফ বল প্রয়োগ হইছে। এইটাকে আমরা বলি ধ্রুব বল দ্বারা কৃত কাজ। যেমন তুমি যখন ওপর থেকে লাফ দাও, ছাদ থেকে লাফ দাও, গাছ থেকে লাফ দাও, তোমাকে কিন্তু পৃথিবী টানতেছে নিচের দিকে, জি ত্বরণে 9.8 ত্বরণে টানতেছে। পৃথিবী তোমাকে একটা অভিকর্ষ বলে টানতেছে, পৃথিবী কিন্তু তোমার উপর অভিকর্ষ বল মানে দেয়া বাদ দিয়ে দেয় নেই, উপর থেকে নিচে পড়ার আগ পর্যন্ত পৃথিবী তোমাকে টানতে থাকবে। তার মানে তোমার পুরার যে স্মরণটা হইছে, এই স্মরণটা একটা ধ্রুব বলের কারণে হইছে। উপর থেকে নিচ পর্যন্ত পুরা টাইম পৃথিবী তোমাকে সেম বলেই টানছে, ধ্রুব বলে এটা হইছে। বাট যদি এমন হয়, মনে করো তুমি একটা টেবিলের উপর এখানে একটা বই আছে, তুমি বইটাকে ধাক্কা দিলে, ধাক্কা দিচ্ছ, একটা ধাক্কা দিয়ে তুমি আর বইয়ের সাথে হাত লাগায় রাখো, তাহলে কি হবে, ধাক্কার কারণে এই বইটা একটু সামনে যাবে, আর একটু সামনে যাবে, আর একটু সামনে যাবে, একসময় বইটা থেমে যাবে। তাহলে এই যে বইটার এখান থেকে এই পর্যন্ত যে স্মরণ হয়েছে, এখন কিন্তু পুরা টাইমে তোমার হাত কিন্তু বইয়ের সাথে লেগে থাকে নাই, তুমি জাস্ট প্রথমে ধাক্কা দিছো, ধাক্কা দিয়ে ছেড়ে দিছো, তুমি বই নিজের মধ্যে গিয়ে একেবারে থেমে গেছে। তার মানে এখন কিন্তু এই বইয়ের উপর কিন্তু পুরাটা টাইম কিন্তু স্মরণ হওয়ার সময় কিন্তু একই বল কাজ করে নাই, কারণ তোমার বল শুধু শুরুতে কাজ করছিল। আমাকে একটু বলো তো, আমরা নিউটনের গতিসূত্রে পড়ছি না যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থির থাকবে যদি বল প্রয়োগ না করি, আর যদি গতিশীল বস্তু হয় যেটা সমুদ্রগতিতে সরলপথে চলতে থাকবে। তাহলে আমি যে এই বইয়ের উপর ধাক্কাটা দিলাম, এই বই তো গতিশীল হইলো, আমি তো হাত সরাই নিছি, এই বইটার আজীবন চলার কথা না, এই বইটা একটু পরে থেমে যাচ্ছে কেন? কে বলতে পারে? ঘর্ষণের কারণে। আবিরের উত্তর সঠিক, ঘর্ষণের কারণে। তার মানে এই বইয়ের উপর মনে করো তুমি শুরুতে 10 নিউটন বল দিছিলাম, ঠিক আছে, সে 10 নিউটন বল আগাচ্ছে, বাট এখানে একটা 1 নিউটনের ঘর্ষণ কাজ করতেছে মনে করো, তো একটু পরে তার উপর সামনের দিকে তার গতিটা একটু কমবে, আর একটু পরে আরেকটু কমবে, আরেকটু পরে আরেকটু কমবে। তার মানে এটা একটা মন্দিত একটা বল হবে আর কি, বলের মান ধীরে ধীরে কমে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা ধ্রুব বলে কাজ হচ্ছে না, এটা পরিবর্তনশীল বলে কাজ হচ্ছে। তাহলে কাজ দুই ভাবে হতে পারে, ধ্রুব বল দ্বারা, পরিবর্তনশীল বল দ্বারা। তাহলে পৃথিবীর অভিকর্ষ বল একটা ধ্রুব বল, তাই না? সবসময়ের জন্য সত্যি না, অভিকর্ষ বল সবসময়ের জন্য ধ্রুব বল না। তুমি যখন পৃথিবী থেকে মানে ভূমি থেকে তুমি যখন 10 মিটার উঁচুতে ওঠো বা 20 মিটার উঁচুতে ওঠো, সেই জায়গায় যে জি এর মান আর ভূপৃষ্ঠে যে জি এর মান খুবই কাছাকাছি, আমরা সেমই ধরতে পারি। তো কেউ যদি 10 মিটার উঁচু বিল্ডিং থেকে লাফ দেয় বা কেউ যদি 20 মিটার উঁচু বিল্ডিং থেকে লাফ দেয়, আমি বলতে পারি তার উপর জি এর মান সবসময় ফিক্স থাকবে, তার মানে তার উপর ধ্রুববল কাজ করবে। বাট কেউ যদি রকেটে করে পৃথিবী ছেড়ে উপরের দিকে যায়, তখন সে কিন্তু 10 মিটার 20 মিটার উঁচুতে যাবে না, সে 10,000 মিটার 20,000 মিটার উঁচুতে যাবে। তো অত উঁচুতে কিন্তু জি এর মান মাটির সাথে মিলবে না, তখন উপর থেকে নিচে যাওয়ার জন্য কিন্তু তার ধ্রুব বল দ্বারা কাজ হয় না, পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয়। এবং সেই সমস্ত ক্ষেত্রে কাজ হিসাব করতে গেলে ইন্টিগ্রেশন করতে হয়। আর যখন কম দূরত্ব হয় 10 মিটার 20 মিটার, তখন আমরা ফিক্সড একটা বল দিয়ে কাজ করি, তখন আমার ইন্টিগ্রেশন করা লাগে না, তখন আমি নর্মালি কাজ করতে পারি। তাইলে এটা দিয়ে ভাই কি বুঝাইলাম শোনো, এটা দিয়ে ভাই বুঝাইলাম ধ্রুব বল দ্বারা যে কাজ হবে সেই কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফটা ফিক্সড। পরিবর্তনশীল বল দ্বারা যে কাজ হবে সেইখানে পরিবর্তনশীল বলটা কিন্তু মানে বলটা ফিক্স না, তাহলে সেখানে তুমি কোন এফ দিয়ে গুণ দিবা তুমি জানো না, কারণ এক এক সময় এক এক এফ কাজ করতেছে। তখন ইন্টিগ্রেশনটা হবে এইরকম, ইকুয়েশনটা হবে এইরকম, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিএস এর ইন্টিগ্রেশন, পুরো রাস্তাতে এফটা চেঞ্জ হতে থাকবে।
তাহলে যদি বলে নিচের কোনটা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সমীকরণ, ডাব্লিউ ইকুয়াল টু এফ থাকবে, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএস থাকবে, দেখাবো ইন্টিগ্রেশন অফ এফ ডিএস। নিচের কোনটা ধ্রুব বল দ্বারা কৃতকাজের সমীকরণ, তখন ডাব্লিউ ইকুয়াল টু এফ দেখাবো। কেমন? তো এটা তোমার এই যেটা হচ্ছে ধ্রুব বলের জন্য ইকুয়েশন, আর পরিবর্তনশীল বলের জন্য ইকুয়েশন যেটা, এটা আমাদের যেটা মাত্র ভাইয়া লিখলাম, এটা আমাদের চ্যাপ্টারের শেষে আছে। আমি তোমাকে এখন একটু স্লাইড চেঞ্জ করে দেখাই দাও। এটা দেখো, এই যে এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা, আর এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা। দেখতে পাচ্ছ? আমরা আগের পাতায় ব্যাক করি। এর বাইরে 5.3.1 এর মধ্যে আর কিছু লাগবে না। আচ্ছা, ধনাত্মক আর ঋণাত্মক কাজের ব্যাপার আমাদের বইতে কয়েকবার লেখা আছে, এগুলো একসাথে করে ভাইয়া একটা ছক বানিয়ে দিছে তোমার জন্য। দেখো, এই ছকের সবগুলা পয়েন্ট আমাদের পড়া হয়ে গেছে। এটা ধনাত্মক কাজ, তার সবই পজিটিভ, সবই পজিটিভ, সবই পজিটিভ, সবই পজিটিভ, শুধু একটা নেগেটিভ, স্মৃতি শক্তি। ঋণাত্মক কাজের সবই নেগেটিভ, 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 শুধু একটা পজিটিভ, বিভব শক্তি। কেমন? এটার উত্তর দাও। বলের দ্বারা কাজের ক্ষেত্রে কোনটা সঠিক? বলের দ্বারা কাজের জন্য কোনটা সঠিক? কে পারে? মৌমিতা উত্তর দিছে, দেখি মৌমিতার উত্তর সঠিক কিনা। বলের দ্বারা কাজের জন্য কোনটা সঠিক? মৌমিতার উত্তর হচ্ছে ডি। আবির উত্তর দিছে বি। আবিরের উত্তর ভুল, মৌমিতার উত্তর সঠিক। বি ভুল। কেন ভুল? বলের দ্বারা কাজ মানে পজিটিভ কাজ, তার সবকিছু পজিটিভ হবে, একটা জিনিসই নেগেটিভ হবে, বিভব শক্তি। তার মানে তার বিভব শক্তি বৃদ্ধি পায়, এটা ভুল। বিভব শক্তি হ্রাস পায় হবে। আর ঋণাত্মক কাজ, এটা ভুল, কারণ বলের দ্বারা কাজের ক্ষেত্রে সবই পজিটিভ, তো কাজও পজিটিভই হবে, বিভব শক্তি শুধু নেগেটিভ হবে। তো এটাও ভুল। এটাও ভুল, কারণ এটাও নেগেটিভই বোঝায় স্থূলকোণ, এটা শুধু সঠিক, এটা পজিটিভ বোঝায়, সূক্ষ্মকোণ বোঝায়। কেমন? এই দেখো, তোমাকে চ্যাপ্টারের শুরুতে কিন্তু আমি স্প্রিং এর কৃত কাজ বুঝাইছিলাম, তাই না? দেখো, স্প্রিং এর কৃত কাজ এই শুরু হয়েছে এখন। এই যে দেখো, স্প্রিং সংকোচনে কাজ, এটা হচ্ছে পজিটিভ কাজ, পজিটিভ কাজ। আর স্প্রিং দ্বারা ঋণাত্মক কাজ, এটা কখন? দেখো, আদি সরণের মান যখন শেষ সরণের মানের যে ছোট হয়, আদি সরণের মান ছোট, শেষ সরণের মান বড়, তার মানে কি? প্রসারণ করতেছো, ছোট থেকে বড় করতেছো, তখন কাজটা হবে ঋণাত্মক, নেগেটিভ কাজ হবে। আচ্ছা, ভালো কথা। এইখানে যে টপিকটা আমি মানে তোমার লাভ দিয়ে বাদ দিয়ে আসলাম, সেটা হচ্ছে এইটা। স্প্রিং এর জন্য বিভব শক্তি সমীকরণ হচ্ছে এটা, ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার। এটাকে কিন্তু এইভাবেও লেখে, ইউ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার, কারণ যেই পরিমাণ তুমি কাজ করবা ওইটাই তার মধ্যে বিভব হিসেবে জমা থাকবে, তাই না? তো আমি এখান থেকে বলতে পারি ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। আর অভিকর্ষীয় বল দ্বারা যখন কৃত কাজ হয়েছিল, অভিকর্ষীয় বল দ্বারা, তখন আমরা পড়ছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, তার মানে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। তাহলে অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে সরণের সমানুপাতিক। এটাকে তুমি চাইলে এইভাবে বলতে পারো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটাও কিন্তু ডাব্লিউ সমানুপাতিক এস। তাহলে কৃত কাজ সবসময় সরণের সমানুপাতিক। শুধু যদি স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ হয় বা স্প্রিং দ্বারা কৃত কাজ হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। আচ্ছা, এটা গেল, এখানে এখানে এটা গেল, এটা হইছে। স্প্রিং ধ্রুবক নির্ভর করে কিসের কিসের উপর? স্প্রিং ধ্রুবক জিনিসটা কি, এটা আমি পর্যায়ভিত্তিক গতিতে একবার আলোচনা করছি, এটা আমি আরেকবার একটু বলে দিই। তোমাদের আমি পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে আলোচনা করছিলাম। এই বলো তো দেখি, স্প্রিং ধ্রুবকের একক যেন কি ছিল, কার মনে আছে? স্প্রিং ধ্রুবকের একক, এটা মাত্রা বলছো মমিতা, মমিতা। একক হচ্ছে নিউটন পার মিটার। আবির উত্তর সঠিক, নিউটন পার মিটার। হ্যাঁ, রায়হান সিয়ামের উত্তর ঠিক আছে, ইনভার্স হবে আর কি, নিউটন পার মিটার। শোনো, আমরা যেটাকে পড়ছি ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার, এই যে কে, এটা হচ্ছে নিউটন পার মিটার।
এটা কই থেকে আসে? এটা আসছে হচ্ছে এখান থেকে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স থেকে আসছে। কোন একটা পদার্থের স্প্রিং ধ্রুবকের মান যত বেশি হবে, দেখো বল যদি ধ্রুবক হয় তাহলে স্প্রিং ধ্রুবকের মান যত বেশি হবে তার সরণের মান তত কম হবে। মানে একটা বস্তুকে তুমি টাইনা বড় করার চেষ্টা করতেছো, তার বলটা যদি ধ্রুবক হয় তাহলে কে এর মান যত বেশি এক্স এর মান তত কম। কারণ কি, আমরা বয়েলের সূত্রে পড়ছি পি আর ভি এর গুণফল হচ্ছে কনস্ট্যান্ট। যখনই দুইটা জিনিসের গুণফল কনস্ট্যান্ট হয় তখন আমরা কিন্তু বলতে পারি যে এই দুইটার গুণফল ধ্রুবক, মানে একটা বড় হইলে আরেকটা ছোট হবে, এদের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে কে এবং এক্স এর মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাইলে কারো যদি কে বেশি হয় তার এক্স কম হবে। এক্স কম মানে কি, তার বিকৃতি কম। কারো যদি বিকৃতি কম হয় তার স্থিতিস্থাপকতা বেশি হবে, এটা বোঝানো যায়। তাহলে আমি উল্টা করে বলতে পারি কারো কে এর মান বেশি তো এক্স এর মান কম, তো বিকৃতি কম, তো স্থিতিস্থাপকতা বেশি। তার মানে আমি বলতে পারি কে এর মান বেশি হলে স্থিতিস্থাপকতা বেশি হবে। তাহলে স্প্রিং ধ্রুবকের মান যার যত বেশি তার স্থিতিস্থাপকতা তত বেশি। এই জন্য স্প্রিং ধ্রুবক এত গুরুত্বপূর্ণ, সব চ্যাপ্টারে বারবার আসে। স্প্রিং ধ্রুবক একটা পদার্থের স্থিতিস্থাপকতা নির্দেশ করে। তাইলে ডাব্লিউ সমান সমান হাফ অফ কে এক্স স্কোয়ারে কে এর মান যদি বেশি হবে তাহলে ডাব্লিউ এর মান কিন্তু বেশি হবে। তার মানে যার স্থিতিস্থাপকতা বেশি তার স্থিতিস্থাপকতা রিলেটেড কাজও তত বেশি হবে, তার মধ্যে বিভব শক্তিও বেশি জমা থাকবে। কে এর মান বেশি কম হইলে এটা বেশি কম হবে। তো কে হচ্ছে সবকিছুর ইন্ডিকেটর স্থিতিস্থাপকতার বিষয়। কে এর মান যার যত বেশি তার মধ্যে বিভব শক্তি তত বেশি, তার মধ্যে কাজ করার ক্ষমতা তত বেশি, তার স্থিতিস্থাপকতা তত বেশি। এই জন্য কে এত গুরুত্বপূর্ণ। তো লেখা আছে কি স্প্রিং ধ্রুবক কিসের উপর নির্ভর করে? স্প্রিং এর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, জ্যামিতিক গঠনের উপর নির্ভর করে, পদার্থের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। এটা আমরা মনে রাখি এইভাবে, স্থিতিস্থাপকতার ইংরেজি হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি আমরা মনে রাখি দর্জির ইলাস্টিক। দর্জির ইলাস্টিক, দর্জিরা কিন্তু ইলাস্টিক নিয়ে কাজ করে, তাই না? দর্জির দতে দৈর্ঘ্য, জতে জ্যামিতিক গঠন, আর ইলাস্টিক মানে তো ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা। তাহলে আমার স্প্রিং ধ্রুবক নির্ভর করে দর্জির ইলাস্টিকের উপর, দৈর্ঘ্য জ্যামিতিক গঠন আর ইলাস্টিসিটির উপর ডিপেন্ড করে। কেমন? স্প্রিং ধ্রুবক গেল। এবার অভিকর্ষ বলের ব্যাপারে এই কথাবার্তা আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে বহুবার পড়ছি যে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। আর অভিকর্ষ বল কিন্তু ওয়ান কাইন্ড অফ মহাকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ধনাত্মক বা ঋণাত্মক আমরা যা যা পড়ছি, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজে কিন্তু আমরা তাইতেই পড়বো, সেম পড়াই। এবং এটা বলতে পারে অভিকর্ষ বল দূরত্বের সাথে কেমনে সম্পর্কযুক্ত, বর্গের ব্যস্তানুপাতিক। খেয়াল করো কিন্তু অভিকর্ষ বল দূরত্বের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, বর্গের ব্যস্তানুপাতিক। কিন্তু অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এটা দূরত্বের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, সমানুপাতিক। কৃত কাজ দূরত্ব সমানুপাতিক, কিন্তু অভিকর্ষ বল নিজে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা যেন প্যাচ যেন না লাগে। কেমন? এটা গেল। ও ভালো কথা, আরেকটা জিনিস দেখো, এই যে ভাইয়া তোমাকে একটু আগে ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ বলছিলাম, এবং বলছিলাম যে এই বলটা একটা ধ্রুব বল। খেয়াল করে দেখো আমি কিন্তু এখানে কোনো ইন্টিগ্রেশন করি নাই, আর বলটা ধ্রুব বল। এই বলটা ধ্রুব কি শর্তে, শর্তটা দেখো, এইচ আর এর খুব অনেক 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 কম হবে। মানে এই বস্তুটা মাটি থেকে খুব বেশি উপরে তোলা যাবে না, অল্প দূরত্ব পর্যন্ত তোলা যাবে, 10 মিটার 20 মিটার 30 মিটার অল্প দূরত্ব তোলা যাবে। পৃথিবীর যে ব্যাসার্ধ 6400 কিলোমিটার, মানে এত উচ্চতায় তোলা যাবে না। তুললে তখন কিন্তু বলটা ধ্রুব থাকবে না, তখন ডাব্লিউ ইকুয়াল টু এমজি বলা যাবে না, তখন ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এইচ এর মানটা খুবই ক্ষুদ্র আর এর তুলনায়। এটা গেল। আচ্ছা, তোমার এইখানে আনত তলবে নামানোর কাজ, এইটা একটু মনে রাখতে হবে। এটা আমি তোমাকে ব্যাখ্যায় না যাই, আমি তোমাকে একটা ছবি এঁকে জাস্ট বলে দেই, শোনো। তুমি একটা বস্তুকে ধরো, এরকম মনে করো একটা বিল্ডিং আছে, মনে করো দুবাইতে গেছো, দুবাই তো বিল্ডিং এরকম ঝাঁকানাকা হয়, ডিজাইনার বিল্ডিং হয়। কেমন? তুমি বিল্ডিং এর ছাদের উপর বসছো, তো তুমি যে উপরে উঠছো, তোমাকে আমি এই রাস্তায় তুলি আর এই রাস্তায় তুলি, তুমি কিন্তু উঠছো এই উচ্চতাতেই, উচ্চতা কিন্তু এইটাই উচ্চতা। মনে করো কথার কথা উচ্চতা হচ্ছে 1 কিলোমিটার। তুমি এই বরাবর গড়ায় গড়ায় উঠলেও তোমার মধ্যে তোমার উচ্চতা 1 কিলোমিটার, আর তুমি সোজাসুজি তোমাকে উঠেলে তোমার মধ্যে উচ্চতা কিন্তু 1 কিলোমিটার। তোমার মধ্যে মনে করো শক্তি জমা আছে 1000 জুল। এখন আমি তোমাকে যখন এখান দিয়ে ফালাই দিব, মাটিতে পড়া ঠিক আগ মুহূর্তে তোমার কিন্তু গতিশক্তি 1000 জুল হবে, কারণ তুমি 1000 জুল কাজই করছো। আবার তোমাকে যদি গড়ায় গড়ায় ফালাই দেই, তাহলে মাটিতে পড়া ঠিক আগ মুহূর্তে
তোমার মধ্যে গতিশক্তি কিন্তু 1000 জুলই হবে, তুমি 1000 জুল কাজই করছো। মানে তোমাকে আমি কোন পথে ফালাবো তার উপর কিন্তু কৃতকাজ নির্ভর করে না। অভিকর্ষ বল নির্ভর করে তোমার উচ্চতা কত তার উপর। তুমি এখন তোমার আমি এই বেকায় বেকায় ফালাই দিই এমনি এমনি নাম তুই, তাও তোমার 1000 জুলি কাজ করার ক্ষমতা থাকবে। এইখান থেকে আসে সংরক্ষণশীল বলের ধারণা। যেই বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না, শুধু শুরুর অবস্থা আর শেষ অবস্থার উপর ডিপেন্ড করে, কোন রাস্তায় নামছো তার উপর ডিপেন্ড করে না, তাকে বলা হয় সংরক্ষণশীল বল। অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। কেমন? এখন তুমি যখন এখান থেকে নামবা আর 11 নামবা, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি হবে? ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্স হবে টাইমে। তুমি এখান থেকে যখন নিচে নামবা তুমি কম সময়ে নেমে আসবা, আর যখন তুমি এখান থেকে নিচে নামবা তুমি একটু বেশি সময় নামবা। তোমার সময়টা কি লাগবে? একটু বেশি লাগবে, কিন্তু নামার পরে তোমার ওই নামার ঠিক আগ মুহূর্তে তোমার গতিশক্তি ঠিক ততটুকুই হবে যতটুকু সোজাসুজি ফালাইলে তোমার গতিশক্তি হইতো, ততটুকুই হবে। তো তো তার মানে যখন তুমি সোজাসুজি নামতেছো তখন তুমি তাড়াতাড়ি নামতেছো, মানে তখন তোমার জি এর মানটা বেশি, তখন জি এর মানটা জি। আর যখন তুমি গড়ায় গড়ায় নামতেছো তখন তুমি স্লোলি নামতেছো, তার মানে তখন তোমার জি এর মানটা কম, তখন তোমার জি এর মান হবে জি সাইন থিটা। এটাই বলছে দেখো এই যে এমজিএস সাইন থিটা। তাহলে আনত তলে কোন বস্তু ত্বরণ হচ্ছে জি সাইন থিটা। এখন তোমার মনে হইতেই পারে যে ভাইয়া জি তো চেঞ্জ হয়ে গেল, তাহলে আমার কৃত কাজ কি চেঞ্জ হবে না? আমরা যেন ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, জি তো চেঞ্জ হয়ে গেল, তাহলে তো কৃত কাজও চেঞ্জ হয়ে যাবে। কাহিনীটা কি? কাহিনী হচ্ছে এইটা, ভালো করে খেয়াল করো। ধরো এটা যদি থিটা হয়, এই বরাবর যখন তুমি নামবা, এই উচ্চতা মনে করো এইচ, আর এই যে আনত তল যেটা, এই তলের দৈর্ঘ্য মনে করো কথার কথা এস। এই বলতো এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজে এইচ কি লম্ব না, আর এস কি অতিভুজ না? তাহলে কি আমি কি লিখতে পারি যে লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা? এটা কি লেখা যাবে? যাবে না? তাহলে আমি কি বলতে পারি এইচ ইকুয়াল টু এস ইনটু সাইন থিটা? এটা বলা যাবে। তাহলে আমি দেখো, যখন তুমি এই বরাবর নামতেছো তখন তুমি কতটুকু স্মরণ করতেছো? এইচ স্মরণ করতেছো। তোমার উপর ত্বরণ তখন কত? জি। তার মানে তোমার তখন তোমার কৃত কাজ কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। খেয়াল করো। আর যখন তুমি এই বরাবর নামতেছো তখন তোমার স্মরণ কত? এস। তখন কিন্তু স্মরণ এইচ না, তখন স্মরণ কত? এস। তখন তোমার এই বরাবর জি কত? জি সাইন থিটা। তাহলে তোমার কৃত কাজ কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। মানে কি এম ইন্টু জি এর মান ইন্টু তার স্মরণের মান। তুমি ভালো করে খেয়াল করো, এই এস সাইন থিটাকে একবারে কি চাইলে এইচ লেখা যাবে না? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? এম জি এইচ হয়ে যাচ্ছে। তার মানে তুমি যেই বরাবরই নামো কৃতকাজ কিন্তু এম জি এইচই, কিন্তু আনত তল বরাবর তোমার ত্বরণ হচ্ছে জি সাইন থিটা। ঠিক আছে? তাহলে আমাকে একটু বলো দেখি, তোমরা একটা ছোটখাটো ম্যাপ দেই, ছবি দেখে দেখে উত্তর দিবা। ছবি দেখে দেখে মনে করো এইটা একটা দেয়াল বা গাছ। ধরো গাছের উচ্চতা দেয়া আছে 10 মিটার, জি এর মান দেয়া আছে 9.8। তুমি একটা বস্তুকে উপরের দিকে তুলবা যার ভর হচ্ছে 10 কেজি। বলো এই গাছের মাথায় এই বস্তুর বিভব শক্তি কত হবে? তো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 980। আবির উত্তর সঠিক। ফর্মুলা কি ব্যবহার করছি ভাইয়ারা? ফর্মুলা ব্যবহার করছি ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। থিটার মানটা লাগবে না, কারণ আমার এই সরাসরি উচ্চতা দেয়া আছে এইচ কত? 10 মিটার। তাহলে আমার এটা 10, সরাসরি বরাবর আমার জি এর মান 9.8 সব সময়, আর এম এর মান হচ্ছে 10। শেষ, এম জি এইচ হয়ে গেছে। কিন্তু যদি আমাকে বলে গাছের উচ্চতা বাবা তোমাকে দিব না, তোমাকে আমি এই সিঁড়ির দৈর্ঘ্য দিব। খেয়াল করো, তোমাকে যে সিঁড়িটা উপরের দিকে তুমি উঠবা, যা বা যে মইটা উপরের দিকে উঠবা, এই মইয়ের দৈর্ঘ্য দিছি। ধরো এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে কথার কথা 20 মিটার, কথার কথা 20 মিটার, মইয়ের দৈর্ঘ্য 20 মিটার। তোমাকে আমি এই গাছের উচ্চতা দিলাম না, এই এইচ এর মান যে 10 এটা আমি দিলাম না। মইয়ের দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? 20। এখন তুমি কি ফর্মুলা ইউজ করবা? এখন তুমি ফর্মুলা ইউজ করবা এম ইন্টু মইয়ের দৈর্ঘ্য বা সিঁড়ির দৈর্ঘ্য ইন্টু মই বরাবর জি। মই বরাবর জি কত? জি সাইন থিটা। না মানে 9.8 ইন্টু সাইন 30।
আর এখানে বসাবা 20, আর এম এর মান হচ্ছে 10। তুমি খেয়াল করো সাইন 30 মান কিন্তু হাফ, ওই হাফ এসে সামনে গুণ যাবে, আলটিমেটলি কিন্তু ওই 20 আর হাফ গুণ গিয়ে কিন্তু 10ই হয়ে যাবে। উত্তর কিন্তু 980 আসবে, উত্তর 980। এখন তোমার অঙ্কের মধ্যে কোনটা দেওয়া আছে সেটা দেখবা। যদি অঙ্কের মধ্যে সিঁড়ির দৈর্ঘ্য বা মোয়ের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তুমি জি ব্যবহার না করে জি সাইন থিটা ব্যবহার করবা। যদি অঙ্কের মধ্যে ডিরেক্টলি গাছের উচ্চতা বা দালানের উচ্চতা বা দেয়ালের উচ্চতা দেওয়া থাকে তাহলে তুমি এমজিএইচ ব্যবহার করবা। বলো এটা কি বুঝছো কিনা, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? মৌমিতা ক্লিয়ার? আচ্ছা ফাইন। এবার আনত তল বেয়ে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ সাইন থিটা আমরা বুঝছি, এখানে এস হচ্ছে আনত তলের দৈর্ঘ্য বা মোয়ের দৈর্ঘ্য বা সিঁড়ির দৈর্ঘ্য, কেমন? এটা গেল। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটার ব্যাপারে একটু বলি। দেখো এই যে মহাকর্ষ বল দ্বারা কৃত ধনাত্মক কাজ, দেখো পতনের ক্ষেত্রে দূরত্ব হ্রাস পায়, কাজ ধনাত্মক হয়। মনে আছে উপর থেকে নিচে নামলে দূরত্বটা কি হয়, সংকুচিত হয়, সংকুচিত হয়, তাহলে এটাকে আমরা ধনাত্মক কাজ বলবো। আর যখন তুমি নিচ থেকে উপরের দিকে তুলবা তখন দূরত্বটা বৃদ্ধি পায় স্প্রিং এর মতোই, তখন কিন্তু হবে ঋণাত্মক কাজ। গেল। এই যে নিচের যে জানার বিষয় চারটা, এটা আমরা অলরেডি পড়ছি। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সমানুপাতিক, স্থিতিস্থাপক বল দ্বারা হইলে বর্গের সমানুপাতিক, পৃথিবীর কেন্দ্রমুখী বল হচ্ছে অভিকর্ষ বল, অভিকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সমানুপাতিক, কিন্তু অভিকর্ষ বল নিজে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। গেছে। এবার আবর্ত গতির জন্য কৃত কাজ, এটা খুবই মজার একটা টপিক। এই জিনিস আমরা নিউটনিয়ান বলবিদ্যাতেও পড়ছি। তোমার মনে আছে কিনা যে আমরা এমনিতে বলি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, কিন্তু কৌণিক গতি সূত্রে আমরা ভি কে বলবো ওমেগা, ওমেগা স্কোয়ার, ইউ কে বলবো ওমেগা নট স্কোয়ার, এ কে বলবো আলফা, এস কে বলবো থিটা। মনে আছে না? রৈখিকটাকে এইভাবে চাইলে কৌণিকে কনভার্ট করা যায়। তেমনি ভাবে আমরা যখন বলি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে তোমার এফ এস, এটা হচ্ছে রৈখিক গতির জন্য কৃত কাজ। তাহলে কৌণিক গতির জন্য কৃত কাজ কি হবে? এফ কে বানায় দাও টাউ, কারণ কৌণিক বলকে আমরা টর্ক বলি। এফ কে বানায় দাও থিটা, তাহলে আমার উত্তর হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু টাউ থিটা। এটা হচ্ছে আবর্ত গতির জন্য কৃত কাজ। এই যে দেখো আরেকটা জিনিস হচ্ছে কি, মাঝে তুমি দেখো তো, আমাকে বলো তো একটু, কোনো কিছুকে একবার যখন ঘোরাও তখন সে কত ডিগ্রি ঘোরে বলো? একবার যখন ঘুরাইছে কত ডিগ্রি ঘোরে? 360 কে আমরা পাইয়ে কনভার্ট করি, কত পাই? 2 পাই। তাহলে কেউ যদি একবার ঘোরে তার কৌণিক সরণ হচ্ছে 2 পাই, একবার ঘুরলে 2 পাই। কেউ যদি দুইবার ঘোরে তাহলে 4 পাই, মানে কি দুইবার ঘুরছে 2 × 2 পাই, তিনবার ঘুরছে 3 × 2 পাই। তাহলে কেউ যদি এন বার ঘোরে তাহলে n × 2 পাই, মানে 2 পাই n। তাহলে চাইলে আমরা এইটাকে লিখতে পারবো টাউ ইন্টু 2 পাই n, এটাও হচ্ছে লেখা যায়। এটাও কিন্তু আবর্ত গতি বা কৌণিক গতির জন্য কৃত কাজ। দেখো যে লাস্টে দেখবে লেখা আছে এটা, ঠিক আছে? এটা মুখস্থ করার কিছু নাই। একইভাবে আমরা আবর্ত গতির জন্য ক্ষমতার মানও বের করতে পারি। শোনো, আমরা জানি ক্ষমতা সমান সমান হচ্ছে, ক্ষমতা সমান সমান হচ্ছে কাজ বাই সময়, জানেন এটা আমরা? দেখো আমরা কাজকে লিখতে পারি এফ এস, তো এফ এস বাই টি। আবার দেখো এফ বাই টি কে আমরা কিন্তু লিখতে পারি ভি, তাহলে আমরা লিখতে পারি ক্ষমতা সমান সমান হচ্ছে এফ ইন্টু ভি। এটা কিন্তু ক্ষমতার একটা অল্টারনেটিভ ইকুয়েশন, এফ ইন্টু ভি। এবং চাইলে কিন্তু এইটাকে চাইলে এইভাবে লেখা যায়, দেখো এইটাকে এইভাবে লেখা যায় পি ইকুয়াল টু এফ ডট ভি। দেখো এফ আর এস যখন তুমি কাজের জন্য বলতা, এফ ও একটা ভেক্টর, এস ও একটা ভেক্টর, সেখান থেকে তো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা আসছে, তাই না বলো? তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কে যদি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস লিখতে পারি, পি ইকুয়াল টু এফ ভি কেও আমরা চাইলে পি ইকুয়াল টু এফ ডট বি লিখতে পারবো। তার মানে এটার আসল ইকুয়েশন হচ্ছে পি ইকুয়াল টু এফ ভি কস থিটা। তাহলে ক্ষমতাও কিন্তু তিন ধরনের হতে পারে। তোমার বল আর বেগের মধ্যবর্তী কোণ যখন সূক্ষ্মকোণ হবে তখন ধনাত্মক ক্ষমতা, বল আর বেগের মধ্যবর্তী কোণ যখন স্থূলকোণ হবে ঋণাত্মক ক্ষমতা, বল আর বেগের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে তখন শূন্য ক্ষমতা। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পার, বোঝা যাচ্ছে? আর ভালো কথা, ক্ষমতার জন্য যদি আমি এটা বলতে পারি, ক্ষমতার জন্য আমি আবর্ত গতির জন্য কৌণিক ক্ষমতা আমি বের করতে পারি, আমি তখন এফ কে বলবো টাউ আর ভি কে বলবো ওমেগা, তার মানে টাউ ইন্টু ওমেগা। এটা হচ্ছে আমার কৌণিক গতির জন্য ক্ষমতার মান। বলো এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? ক্লিয়ার? এটা গেল। এবার শক্তি।
আমাদের ক্লাসের 70% পড়া ডান, এখন অল্প অল্প কিছু পড়াশোনা বাকি আছে। শক্তি দেখো, প্রথমে লাগবে শক্তি কয় প্রকার। আমাদের পুরনো এডিশনের বইতে শক্তি দেওয়া ছিল 9 প্রকার, নতুন এডিশনের বইতে শক্তির মান আছে 10 প্রকার, এক্সট্রা শক্তির মান আছে বায়ু শক্তি। তো এই মোট 10 প্রকারের শক্তির মান থেকে পরীক্ষায় কি এই প্রশ্ন আসতে পারে শক্তি কয় প্রকার? না, কখনোই পরীক্ষায় আসবে না শক্তি কয় প্রকার, কারণ আমাদের বইতে লেখা নেই শক্তি কয় প্রকার। যে ভাই লেখা তো আছে 10 প্রকার, কোথাও লেখা নেই। লেখাতে শক্তির বিভিন্ন রূপ আছে, কয় প্রকার তা কিন্তু বলে নাই। টিচার কখনো গুইনা বলবে না ও আচ্ছা 10টা আছে তাহলে শক্তি কয় প্রকার জিজ্ঞেস করি পোলাপানকে, এটা কখনো বলবে না। বইয়ে শক্তি কয় প্রকার লেখা নাই ডিরেক্টলি কোথাও, তার মানে শক্তি কয় প্রকার আসবে না। এখান থেকে প্রশ্ন আসছে, কি প্রশ্ন? নিচের কোনটা শক্তির প্রকার ভেদ না। চতুর্থ অপশন হিসেবে ছিল আণবিক শক্তি, আণবিক শক্তি এখানে নাই। তো শক্তির প্রকার ভেদের নামগুলা থেকে প্রশ্ন আসছে। আমরা শক্তির প্রকার ভেদের নামগুলা এখন মুখস্থ করার জন্য একটা ছন্দ দিব। ছন্দটা হচ্ছে, একটু দাঁড়াও, ছন্দটা হচ্ছে চতুর্পাশে সূর্য তারার আলো বাতাস। একটু মিলায় নাও, চতুর্পাশে সূর্য তারার আলো বাতাস। চতুর্পাশের চ দিয়ে হচ্ছে চুম্বক, ত দিয়ে হচ্ছে তড়িৎ, প দিয়ে পারমাণবিক, তালব বর্ষ দিয়ে শব্দ, সূর্য, সূর্য স দিয়ে তো বুঝতেছি সৌরই হবে, সৌর, আর জ দিয়ে যান্ত্রিক, তার আর তা দিয়ে তাপ, রা দিয়ে রাসায়নিক, আলো দিয়ে আলো, বাতাস দিয়ে বাতাস। এই হচ্ছে মোট 10টা। তাহলে চতুর্পাশে সূর্য তারার আলো, এতটুকু পর্যন্ত ছিল আমাদের পুরনো ছন্দ আর কি। নতুন বইতে যেহেতু বাতাস অ্যাড করে দিছে, এই জন্য আমার বাতাস এসে লাগাই দিছি। চতুর্পাশে সূর্য তারার আলো বাতাস, চতুর্পাশের চ দিয়ে চুম্বক, ত দিয়ে তড়িৎ, প দিয়ে পারমাণবিক, তালব্যস্য দিয়ে শব্দ, তালব্যস্য কেন বললাম কারণ অনেকগুলো স আছে এখানে, সূর্যর স দিয়ে সৌরই হবে বোঝা যাচ্ছে, জ দিয়ে যান্ত্রিক, তারার তা দিয়ে তাপ, রা দিয়ে রাসায়নিক, আলো দিয়ে আলো, বাতাস দিয়ে বাতাস। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা কিন্তু, যান্ত্রিক শক্তি কিন্তু আবার 3 প্রকার, বিভব শক্তি, গতি শক্তি। আবার বিভব শক্তি, সরি, যান্ত্রিক 2 প্রকার, বিভব আর গতি। আবার বিভব শক্তি 3 প্রকার, অভিকর্ষীয় আর স্থিতিস্থাপক। আমরা একটু আগে পড়ছি অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। আরেকটা আছে সেকেন্ড পেপারে পড়বো আমরা, তড়িৎ বিভব, তড়িৎ বল দ্বারা কৃত কাজ, এটা আমরা পড়বো সেকেন্ড পেপারে। কেমন? তাহলে মোট শক্তি 10 প্রকার, চতুর্পাশে সূর্য তারার আলো বাতাস, তার মধ্যে যান্ত্রিক শক্তি 2 প্রকার, গতি শক্তি, বিভব শক্তি। বিভব শক্তি আবার 3 প্রকার, অভিকর্ষীয়, স্থিতিস্থাপক এবং তড়িৎ। এই হচ্ছে মোট 3টা। কেমন? শক্তির একক মাত্রা, কাজের একক মাত্রা সেম, কোনো ঝামেলা নাই, সেম। যান্ত্রিক শক্তি 2 প্রকার মাত্রই পড়ছি আমরা একটু আগে। শক্তি রূপান্তর, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। আপনি 1 নাম্বারটা, 5 নাম্বারটা এবং 8 নাম্বারটা 3টা করে স্টার মার্ক দিবেন, কারণ এগুলা মানে 1 নাম্বারটা তো পরীক্ষায় আসছে, এই জন্য। 5 এবং 8 হচ্ছে মেডিকেল কারিকুলামের সাথে কানেক্টেড, এই জন্য 5 এবং 8কে ভাইয়া দাগাইতে বলছি। যেমন ধরো 8 নাম্বারটা ওষুধের কারখানায়, এগুলো টিচারদের নজরে আগে যাবে, তো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়বা। আমার মতে শক্তি রূপান্তরের যে যতগুলা লাইন এখানে আছে এই পাতায় এবং পরের পাতায়, এগুলা আসলে মুখস্থ করার মতো কোনো কিছু না, তুমি একবার পড়লেই বুঝবা এখানে কি হচ্ছে। শোনো, আমি যদি তোমাকে বলি, মনে করো আমি হাতের তালু ঘষতেছি, আমি বললাম হাতের তালু ঘষতেছি, তাপ উৎপন্ন হচ্ছে, এটা কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর? তুমি মুখস্থ করলাম হাতের তালু ঘষলে, ভাইয়া বলছে যে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর, এটা মুখস্থ করলে চলবে না, কারণ কোয়েশ্চেন পুরোটা বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। যদি আমি তোমাকে বলি হাতের তালু ঘষতেছি, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, তখন তুমি চিন্তা করবা হাতের তালু ঘষতেছে মানে নড়াচড়া করাচ্ছে, মানে কি গতি শক্তি হচ্ছে, মানে কি যান্ত্রিক শক্তি হচ্ছে। তাহলে যান্ত্রিক শক্তি থেকে ভাইয়া বলছে হাতের তালু ঘষতেছে তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি হচ্ছে, তাহলে উত্তর হবে যান্ত্রিক থেকে তাপ শক্তি। এখন যদি আমি বলি হাতের তালু ঘষতেছি, শব্দ হচ্ছে, এখন কোন শক্তি থেকে কোন শক্তি? এখন বুঝতে হবে যান্ত্রিক থেকে এখন শব্দ শক্তি হচ্ছে। দেখো, শক্তির যখন কোথাও রূপান্তর ঘটে, একটা রূপান্তর ঘটে না, মাল্টিপল রূপান্তর ঘটে। যেমন ধরো একটা জলপ্রপাত বা একটা ওয়াটারফল, এটার উপর থেকে পানি নিচে পড়তেছে,
অবশ্যই বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, তাই না বলো? এখন উপর থেকে যখন পানি নিচে পড়বে তখন কিছু পানি গতিশক্তিতে কনভার্ট হবে, কিছু শক্তি শব্দ শক্তিতে কনভার্ট হবে, কিছু শক্তি তাপ শক্তিতে কনভার্ট হবে। এই জন্য জলপ্রপাতের উপর থেকে জলপ্রপাতের নিচের পানির টেম্পারেচার বেশি থাকে, আবার জলপ্রপাতের নিচে দাঁড়ালে শব্দ শোনা যায়। এখন তোমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে টিচার কোন রূপান্তরটাকে টার্গেট করতেছে। স্যার যদি বলে জলপ্রপাতের উপর থেকে নিচে পানি শব্দ করে পড়ছে, কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর? তাহলে বিভব থেকে শব্দ, বিভব তো বলা যাবে না, যান্ত্রিক থেকে শব্দ বলতে হবে। যদি বলে জলপ্রপাতের উপরের পানি নিচের পানি উষ্ণ, কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হচ্ছে? উষ্ণ মানে কি? তাপ বাড়ছে, তার মানে যান্ত্রিক থেকে তাপে কনভার্ট হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? এতটুকু যদি বুঝতে পারো তাহলে তোমরা আমাকে এটা একটু বলো তো দেখি, আমি জিজ্ঞেস করি, বলো একটা কাঁচা লোহার মধ্যে বিদ্যুৎ চালনা করলে লোহাটা চুম্বকে পরিণত হয়। আবার বলি, একটা লোহার মধ্যে বিদ্যুৎ চালনা করছি, দেন চুম্বক হইছে, কোন শক্তি থেকে কোন শক্তিতে কনভার্ট হইলো? বিদ্যুৎ চালনা করার পরে সে চুম্বক হয়ে গেছে, তাহলে কি বিদ্যুৎ থেকে চুম্বক শক্তি হইলো না? বিদ্যুৎ টু চুম্বক, তাই না? দেখো এটাই, দেখো তোমার 4 নম্বরে বলা আছে বিদ্যুৎ থেকে চুম্বকে পরিণত হচ্ছে। তো এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, তুমি কোয়েশ্চেনের প্যাটার্ন দেখে বুঝবা। ঠিক আছে, এটা গেল। তাহলে আমার এরপরে হচ্ছে গতিশক্তি। গতিশক্তির জন্য, ও ভালো কথা, গতিশক্তির কিছু এক্সাম্পল আছে আমাদের বইতে, এই এক্সাম্পল গুলো মুখস্থ করার কিছু নাই, সবগুলাতেই বেগের কথাই লেখা থাকবে। তুমি দেখো লেখা আছে পাথর ছুঁড়ে মারলে, হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠুকলে, তীব্র বেগে পেরেককে আঘাত করে, তারপরে পাহাড় পর্বত থেকে সমতলে নামার সময় নদী অত্যন্ত খরস্রোত হয়, গতিশক্তি খুব বেশি বলে। তো বেগের কথা উল্লেখ থাকলে সেগুলা গতিশক্তির এক্সাম্পল। যদি বলে কোনো একটা জায়গাতে বস্তু রেখে দিছি, বস্তু স্থির আছে, টেবিলের উপর বই রাখছি, তাহলে এগুলো বিভব শক্তির উদাহরণ, যেগুলোতে স্থির থাকবে। আর যেগুলোতে চলাচল করবে গতিশক্তির উদাহরণ। কেমন? আচ্ছা, গতিশক্তির রাশিমালা প্রতিপাদন, এটা তো আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে প্রথম লাইনটা, যে যতটুকু কাজ করবা ওটাই গতিশক্তি। এটা এটা যেটা আমরা একটু আগে পড়ছি, কাজ শক্তি উপপাদ্য যেটা পড়ছি সেটা। তো এই যে এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা। কেমন? এইখান থেকে দেখো দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ইকে সমানুপাতিক পি স্কোয়ার। এই যে দেখো গতিশক্তি সমানুপাতিক পি স্কোয়ার। আবার এখান থেকে লাগবে ইকে সমানুপাতিক ভি স্কোয়ার। এই দুটো সমীকরণ তোমার বইতে এই চ্যাপ্টারে কিছু ছোট ছোট ম্যাথ আছে। একটা ম্যাথের নমুনা বলি, বেগের মান 100% বৃদ্ধি করলে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে? সিয়াম উত্তর দিয়ে দিচ্ছে অলরেডি। চমৎকার, 300% বাড়বে, তাই না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন এটার মানে বুঝতে হবে যে বেগের সাথে গতিশক্তি যে রিলেশন, ভরবেগের সাথে গতিশক্তির একই রিলেশন। তার মানে বেগের মান 100% বাড়াইলে গতিশক্তি যত পার্সেন্ট বাড়বে, এটা যেই ম্যাথ। ভরবেগের মান 100% বাড়াইলে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে, এটা একই ম্যাথ, সিমিলার ওয়েতে করতে হয়। তো করার নিয়মটা কি এটা বুঝতে হবে। 100% বাড়ানো কথাটার মানে হচ্ছে তোমার কাছে, মনে করো তুমি কোন একটা ছাগল কিনছো, ছাগলটা তুমি এখন 50% লাভে বেচবা। এই কথার মানে কি? তুমি ছাগলটা 100 টাকা দিয়ে কিনছো, এখন তুমি ছাগলটা 50% লাভে, মানে তুমি 150 টাকায় বেচবা। তাহলে কোনো কিছু 100% লাভে বেচা মানে কি? মানে তুমি যত টাকায় কিনছো তুমি অত ডাবল দিয়ে বেচবা। মানে তুমি 100 টাকায় কিনলে তুমি 200 টাকায় বেচবা, তুমি 150 টাকায় কিনলে তুমি 300 টাকায় বেচবা। মানে তোমার 100% লাভ। যতটুকু দিয়ে কিনছো অতটুকু তো ফেরত আসবেই, এক্সট্রা আবার অত টাকা ফেরত আসবে। তো এটা বুঝতে হবে, 100% বাড়ানো মানে আগে ছিল 100, আরো বাড়াইছো 100, মোট হয়েছে 200। আর 200% মানে যা, 2 গুণ মানে তাই, কারণ যে কোনো পার্সেন্টেজকে সংখ্যা বানাইতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যদি তোমাকে কেউ বলে যে বাবা আমি 100% না, আমি 200% বাড়াবো, 200% বাড়াবো কথাটার মানে কি? মানে আগে ছিল 100, তুমি বাড়াইছো আরো 200, মানে হয়েছে 300%। যেমন ধরো তোমার যখনই কোনো জিনিসের ধরো বাজারে সাপ্লাই কমে যায়, ধরো তোমার কথার কথা যে লিচুর সিজন চলতেছে, এখন মনে করো 2 সপ্তাহ পরে লিচু আর বাজারে থাকবে না, তখন কি হবে? যতটুকু লিচু বাজারে থাকবে ওগুলার দামই দেখা যাবে তোমার দোকানদাররা বাড়ায় 3 গুণ 4 গুণ করে দিচ্ছে, এরকম হয় না? তো তুমি 200% দাম বাড়াই দিচ্ছ, মানে কি? কিনছো 100 টাকা দিয়ে, বেচবা 300 টাকায়, তার মানে তুমি 3 গুণ দামে বেচবা, এটা বুঝতে পারতে হবে। ঠিক আছে, 50% বৃদ্ধি মানে 150%, মানে 1.5 গুণ করা।
150% বৃদ্ধি মানে 250%, মানে 2.5 গুণ করা, এটার মানে বুঝতে হবে। তো দেখো তাহলে বেগের মান 100% বাড়াইছে মানে বেগের মান 2 গুণ করছে, বেগের মান 2 গুণ করলে গতিশক্তি 4 গুণ হয়, তাহলে গতিশক্তি 4 গুণ হইছে, 4 গুণ মানে হচ্ছে 400% হইছে, আর 400% হওয়া মানে 300% বৃদ্ধি, কারণ 100% তো তোমার আগে থেকে ছিলই, তুমি 400% করছো মানে কি তুমি 300% বাড়াইছো। এটাই সিয়াম উত্তর দিচ্ছে 300% বাড়ছে। তাইলে আমি নতুন একটা প্রশ্ন ছুড়ে দেই, আমার প্রশ্ন হচ্ছে বেগের মান 200% বাড়াইলে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে, এটার উত্তর ক্যালকুলেট করে বের করো। বেগের মান 200% বাড়াইলে, মৌমিতার উত্তর দিছে, দেখি মৌমিতার উত্তর সঠিক কিনা। না 600 না, সিয়াম 800%। দেখো বেগের মান 200% বাড়াইলে অবশ্যই বেগের মান 300% হবে, 300% হবে মানে কি 3 গুণ হবে। তাহলে বেগের মান যদি 3 গুণ হয়, বেগকে বর্গ করলে গতিশক্তি পাওয়া যায়, তাহলে গতিশক্তির মান কয় গুণ হবে? 9 গুণ হবে। 9 গুণ মানে কত পার্সেন্ট? 900% হবে। তার মানে কত পার্সেন্ট বাড়ছে? 800% বাড়ছে। হিসাবটা বুঝছো? আগের বার তুমি যেমন যখন 100% বাড়াইছে বলছিলাম, তখন তুমি বলছিলা 300% বাড়ছে। কিভাবে বলছিলা? 100% বাড়াইলে 200% হয়, তার মানে 2 গুণ হয়। দেন বেগ 2 গুণ হয়েছে, তো গতিশক্তি কয় গুণ হবে? 4 গুণ হবে। তাহলে 4 গুণ মানে কি 400% হয়েছে, 400% হয়েছে মানে কি 300% বাড়ছে, এইভাবে বের করছিলা। একইভাবে বেগের মান যখন 200% বাড়বে, তখন তুমি চিন্তা করবা 200% বাড়ছে মানে কি 300% হয়েছে, তার মানে কি 3 গুণ হয়েছে। তাহলে বেগের মান 3 গুণ হয়েছে, তাহলে গতিশক্তির মান কয় গুণ হবে? অবশ্যই 3 এর বর্গ, 9 গুণ হবে। তাহলে 9 গুণ হয়েছে মানে 900% হয়েছে, তার মানে 800% বাড়ছে। সিয়াম কি বুঝতে পারছো? বেগের জন্য যা যা বললাম, দাঁড়ান চমৎকার। ভরবেগের জন্য যদি বলতাম, গতিশক্তি বের করতে বলতাম ভরবেগের ডাটা দিয়ে, সিমিলার অঙ্কই হইতো। এইটা যদি তুমি পারো, তাহলে তোমাকে একটা জিনিস এখান থেকে বুঝতে পারতে হবে, তোমাকে মনে আছে কিনা, আমাদের বইতে বুলেট তক্তার কিছু ম্যাথ আছে, যে বেগের মান 2 গুণ করবা, মনে করো একটা বুলেট একটা তক্তাকে ভেদ করে যায়, বেগের মান 2 গুণ করলে এই বুলেটটা আরো কয়টা তক্তাকে ভেদ করে যাবে। আমরা বলি গতিশক্তির মান যত গুণ হবে তক্তাও তত গুণই হবে। তাহলে বেগের মান যদি 2 গুণ করে, তাহলে গতিশক্তি 4 গুণ হবে, তাহলে তক্তা ভেদ করবে আগের চেয়ে 4 গুণ বেশি। আগে একটা তক্তা ভেদ করতো, এখন 4টা তক্তা ভেদ করবে। তো আমাদের মধ্যে একটা অঙ্ক আছে, বেগের মান 3 গুণ করলে তক্তা কয়টা ভেদ করবে? 3 গুণ করলে মানে কি গতিশক্তি 9 গুণ হবে, তাহলে তক্তা 9টা ভেদ করবে, তাই না? এখন ওরা যেটা করবে, বেগের মান 2 গুণ করছি এটা বলবে না, বলবে কি বেগের মান 100% বাড়াইছি, তক্তা কয়টা ভেদ করবে। এটা বুঝে সেই অঙ্কই, বেগের মান 100% বাড়াইছি, তক্তা কয়টা ভেদ করবে, গতিশক্তি যত গুণ হবে তক্তা ততটাই ভেদ করবে। তো বেগের মান 100% বাড়াইছে মানে কি গতিশক্তি 4 গুণ হয়েছিল, মনে আছে না? 300% বাড়ছিল মানে কি 4 গুণ হয়েছিল, তাহলে তক্তা 4টাই ভেদ করবে। মৌমিতার তো সঠিক। বেগের মান যদি 3 গুণ 200% বাড়াই, তার মানে কি গতিশক্তি তোমার 9 গুণ হবে, তার মানে তক্তা 9টা ভেদ করবে। ঠিক আছে? এই অঙ্ক কিন্তু আমাদের এই যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা আছে সোজা, ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কয় গুণ? 4 গুণ। এটা আসলে ওইভাবে করার মতো অঙ্ক না। আমি বললাম তো আসলে ক্লাসের শেষে আমি কিছু অনুশীলনের অবজেক্টিভ দেখাবো, তুমি দেখবা যে এগুলো অনেক ইজি লাগতেছে। এই যে কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান, এটা আমরা পড়ছি। গতিশক্তি ঋণাত্মক হতে পারে কিনা? না। কেন পারে না? এটা হাফ এম ভি স্কোয়ার, এম পজিটিভ, ভি নেগেটিভ হইতে পারে কিন্তু ভি এর বর্গ পজিটিভ হয়ে যাবে, তো এটা নেগেটিভ হইতে পারে না। তার মানে গতিশক্তি নেগেটিভ হবে না, কিন্তু বিভব শক্তি নেগেটিভ হতে পারে। কিভাবে? আমরা ভূমির স্তরের বিভব শক্তি শূন্য ধরে নেই, মানে মাটির স্তরের বিভব শক্তি শূন্য ধরে নেই। মাটি থেকে উপরের দিকে উঠলে আমরা এটা বিভব শক্তিকে বলি পজিটিভ, তাহলে মাটি থেকে নিচের দিকে নামলে আমরা এটা বিভব শক্তিকে বলবো নেগেটিভ। ঠিক আছে? কারণ ভূমির বিভব শক্তিকে 0 ধরে নেওয়া হয়। তাহলে যদি বলে বাবা পাহাড়ের ওপরে আর খনির গভীরে কোথায় বিভব শক্তি প্লাস আর কোথায় মাইনাস, বলবা পাহাড় হচ্ছে ভূমি থেকে উপরে, তো পাহাড়ের শীর্ষে বিভব শক্তি পজিটিভ, আর খনি হচ্ছে মাটি থেকে গভীরে, তাহলে খনির বিভব শক্তি হচ্ছে নেগেটিভ। অ্যাকচুয়ালি দুনিয়ার কোনো জায়গার বিভব শক্তি নেগেটিভ হয় না, সব জায়গার বিভব শক্তি পজিটিভই হয়, কিন্তু আমাদের তো একটা 0 ধরে নিতে হয়। তো আমরা ভূমির স্তরটাকে 0 ধরে নিছি বলেই ভূমির নিচের গোলাকে আমরা নেগেটিভ ধরে নেই, উপরের গোলাকে পজিটিভ ধরে নেই। এটা জাস্ট নেগেটিভ দিয়ে এটা বোঝাচ্ছে এটা ভূমির নিচে অবস্থিত, ব্যাস এতটুকুই। এর আর কোনো এক্সট্রা কোনো জ্ঞান নাই আর কি এখানে। কেমন? তো বিভব শক্তি ঋণাত্মক হতে পারে কিনা, এটা তোমার এই যে, তো এই টপিকটা স্লাইডে আমি আনতে ভুলে গেছি, তো এটা তোমার বইয়ের মধ্যে যেই পাতাতে এই আর্টিকেলটা আছে
তার 2 পৃষ্ঠা পরে থাকার কথা, খুঁজে বের করে দেখবা। 2 নাম্বার আর 3 নাম্বারটা আমরা একবারে পড়বো। 2 নাম্বারে বলা আছে একটা হালকা বস্তু আর ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটার গতিশক্তি বেশি। আর 3 নাম্বারে আছে একটা হালকা বস্তু ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটার ভরবেগ বেশি। তুমি এটা ভয়ে ভয়ে মনে রাখবা, ভয়ে ভয়ে মনে রাখবা, যে ভারী তার ভরবেগ বেশি। প্রথম ভ দিয়ে ভারী, দ্বিতীয় ভ দিয়ে ভরবেগ, যে ভারী তার ভরবেগ বেশি। দেখো, ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর চেয়ে বেশি, তাহলে ভারীটার যদি ভরবেগ বেশি হয়, হালকাটার গতিশক্তি বেশি হবে। এই যে দেখো, হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির চেয়ে বেশি। এটা আমরা চাইলে বন্দুক আর বুলেটের এক্সাম্পল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। তুমি দেখো, আমরা যখন বন্দুক থেকে গুলি করি, বন্দুক আর বুলেটের প্রাইমারি ভরবেগ কিন্তু 0। তারা যখন শুরুতে স্থির ছিল তখন তাদের ভরবেগের সমষ্টি ছিল 0। তাইলে বন্দুকটা, বুলেটটা যত ভরবেগ নিয়ে সামনের দিকে ছুটে যাবে, বন্দুকটা ঠিক অতটুকু ভরবেগ নিয়ে পিছনের দিকে ছুটে আসবে। এই জন্য যারা রাইফেল দিয়ে গুলি করে, তারা রাইফেল, যেহেতু রাইফেলের তোমার হচ্ছে ওজনটা বেশি, রাইফেলটা তারা ঘাড়ের উপর রেখে গুলি করে সামনের দিকে। তখন দেখা যায় যে গুলি করার সময় তারা একটু ধাক্কা খেয়ে পিছনের দিকে ছুটে আসে। তো রাইফেল দিয়ে গুলি করার জন্য ট্রেনিং নিতে হয়। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিছিল কিন্তু এরকম ভাবে। তবে খেয়াল করো, যেহেতু রাইফেলের ভরটা অনেক বেশি আর বুলেটের যেহেতু ভরটা অনেক কম, তো কাভার করার জন্য বুলেটের বেগটাকে বেশি হইতে হবে আর রাইফেলের বেগটাকে কম হইতে হবে, যেন গুণফল যেন সেম সেম হয়। তো যেহেতু গতিশক্তি পাওয়ার জন্য আরো একটা করে ভি গুণ দিতে হবে, তো আবার সামনে একটা করে হাফ গুণ দিতে হবে, তো বুঝতেই পারতেছো এই ভ্যালুটা বেশি হয়ে যাবে। যেহেতু এখানে আমি একটা বেশি জিনিস গুণ দিচ্ছি আর এখানে যেহেতু একটা কম জিনিস গুণ দিচ্ছি, এই জন্য বুলেটের কিন্তু গতিশক্তি বেশি হয়। আর তুমি জানো, গতিশক্তি বাড়াইলে তক্তা ভেদ করার ক্ষমতা বেড়ে যায়। তো গতিশক্তি বেশি হয় বলেই কিন্তু এটা মানুষের বডি ছিন্ন ভিন্ন করে চলে যায়। আর বুলেটের গতিশক্তি কম হয় বলেই ওই সৈনিকের ঘাড় কিন্তু ওইভাবে ক্ষতিগ্রস্ত হয় না, যেভাবে বুলেট গিয়ে কারো গায়ে লাগলে তার যে ক্ষতিটা হবে। এই জন্য আমরা বলি যে বুলেটের গতিশক্তি বেশি। তো বুলেট কি হালকা না? তো তুমি এটাতে বুঝতেছো জিনিসটা। আর মেডিকেলের জন্য মনে রাখবে এইভাবে, ভয়ে ভয়ে বেশি মানে কি, যার যে ভারী তার ভরবেগ বেশি, তাহলে যে হালকা তার গতিশক্তি বেশি। কেমন? এটা গেল। এবার এই যে তোমাকে মাত্র যে কথাটা বললাম, গুলির বেগ 3 গুণ হলে একই পুরুত্বের কয়টা তক্তা ভেদ করতে পারবে? 3 গুণ যেহেতু, তাহলে 9টা হবে আর কি উত্তর। কেমন? এই যে উত্তর হচ্ছে 9টা। এটাকে 3 গুণ না বইলা বলতে পারে 200% বৃদ্ধি করছি, এটাও বলতে পারে। একই প্রশ্ন, একই প্রশ্ন। কেমন? এই অঙ্কটার কথা একটু আগে বলছিলাম। আর তোমাকে আমি বিভব শক্তির জন্য বলছিলাম যে বিভব শক্তি 3 প্রকার, মনে আছে? অভিকর্ষীয়, আর হচ্ছে স্থিতিস্থাপক, আর একটা হচ্ছে তড়িৎ। 3টা। তো এইটা আমরা মনে রাখবো হচ্ছে অস্থিতি দিয়ে। অস্থিতি, অস্থিতি, অতে অভিকর্ষীয়, স্থিতিস্থাপক, আর ততে তড়িৎ। এই 3টা হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, আর তড়িৎ বিভব শক্তি মনে রাখার উপায়। কেমন? এটা গেল। এইবার এই যে অঙ্কটা খুবই বিখ্যাত একটা ম্যাথ, এই ম্যাথটা আমরা করব। একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে? দেখো, সোজা বাংলায় এটা একটা উচ্চতার খেলা। একটা বস্তুকে তুমি একটা দালানের ছাদ থেকে ফেলে দিবা, এই উচ্চতার একটা ব্যাপার থাকবে। আর এই যে পড়তেছে, কোন একটা পয়েন্টে তুমি তাকে ধরে ফেলবা, ধরে ওই পয়েন্টের হিসাব দিবা যে ওই পয়েন্টে গতিশক্তি বিভব শক্তির এত গুণ হলে কত উচ্চতা থেকে বস্তু ফেলা হয়েছিল। এখন তোমাকে আইদা জিজ্ঞেস করবে, মনে করো তোমাকে বলবে 30 মিটার উচ্চতা থেকে ফেলছি, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এভাবে প্রশ্ন করবে। অথবা কোনটা দালানের ছাদ থেকে ফেলছি, 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, কত উচ্চতা থেকে ফেলছিলাম, এটা জিজ্ঞেস করবে। তার মানে এখানে দুটো উচ্চতার খেলা চলতেছে। একটা হচ্ছে বড় উচ্চতা, একটা হচ্ছে ছোট উচ্চতা। দালানের ছাদ থেকে ফেলছো, দালানের উচ্চতাটা বড়, আর যেখানে এসে তুমি মাপামাপি করবা ওই উচ্চতাটা ছোট। তোমাকে আইদার বড় উচ্চতাটা দিয়ে ছোটটা জিজ্ঞেস করবে অথবা ছোটটা দিয়ে বড়টা জিজ্ঞেস করবে। কেমন? এখন তুমি আমাকে বলো, কত উচ্চতা থেকে বস্তু ফেলা হয়েছিল, বলো তো, এটা কি বড় উচ্চতা চাইছে না ছোট উচ্চতা চাইছে? কি মনে হয়, কি চাইছে? বড়টা চাইছে না? বড়টা চাইছে। তার মানে তোমাকে যে উচ্চতাটা দেয়া আছে, এই উচ্চতাটাকে কোনো না কোনো ভাবে বড় করতে হবে। বড় করার উপায় কি? গুণ না ভাগ? অবশ্যই গুণ। তো আমরা এই 10 মিটারকে কিছু না কিছু দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করব? এটা আমাকে বলবে এই অঙ্কের সেকেন্ড ডাটাটা। দেখো, এই অঙ্কের সেকেন্ড ডাটা হচ্ছে দ্বিগুণ। এইটা দিয়ে আমার কোনো না কোনো ভাবে গুণ করতে হবে। আমি কি করবো? আমি দ্বিগুণকে মনে মনে 1 বাড়াই দিব। 3, এই 3 দিয়ে আমি গুণ করবো, তো উত্তর হবে 3 × 10 = 30। এটার উত্তর 30 মিটার।
যদি এই 10 মিটারটা বড় উচ্চতা হইতো, মনে করো যদি বলতো যে দালানের উচ্চতাই 10 মিটার, কত উচ্চতায় দ্বিগুণ হয়েছে, তখন আমি এই 10কেই 3 দিয়ে ভাগ করতাম। অলওয়েজ যত গুণ দেওয়া থাকবে তাকে তুমি মনে মনে এক বাড়াই দিবে। এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা হচ্ছে x ইকুয়াল টু h বাই n প্লাস 1, যেখানে x হচ্ছে ছোট উচ্চতা আর h হচ্ছে বড় উচ্চতা আর n প্লাস 1 হচ্ছে n হচ্ছে ওই দ্বিগুণ, ওইটা আর কি। এই সূত্রটাকে আমরা বাংলায় মনে রাখলাম। আসো তো এই অঙ্কটায় দেখি, বলতো 30 মিটার উচ্চতা থেকে বিনা মাথায় পড়ন্ত বস্তুর কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? বলো কত উচ্চতা মানে কি? কি চাইছে, ছোটটা না বড়টা? ছোটটা। তার মানে তোমার এই 30কে কিছু না কিছু দিয়ে ভাগ করতে হবে, রাইট? কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করবা? না, 3 দিয়ে ভাগ করবা। উত্তর হচ্ছে এ, তাই না? উত্তর হচ্ছে এ। এটা গেল। এবার ক্ষমতা। ক্ষমতা আমরা শুরুতে এই পড়াগুলা অলরেডি পড়ে ফেলছি। পি ইকুয়াল টু এফ বি আমরা পড়ছি, ক্ষমতা একটা স্কেলার রাশি পড়ছি, ক্ষমতা হচ্ছে ডাব্লিউ বাই টি এটা পড়ছি। ক্ষমতা আমাদের এই পর্যন্ত পড়া হয়ে গেছে। ক্ষমতার তাহলে আমরা যেহেতু সমীকরণ পারি, আমরা একক মাত্রাও পারবো। কেমন? এক অশ্ব ক্ষমতা, এটা আমরা ছোটবেলা থেকেই পড়তেছি, 740 ওয়াট। এটাকে বলে ব্যবহারিক একক। এইটা আমি ভৌত জগৎ পরিমাপে পড়াই দিছি, তোমাদেরকে পড়াইছিলাম? তোমাদের পড়াইনি। তো এটা একটা আরেকবার বলে দিই, শোনো। যে কোনো একক, মিটার, কেজি আর সেকেন্ড, এগুলাকে আমরা বলি মৌলিক একক। মৌলিক একক। আর যেগুলা হচ্ছে তোমার নিউটন, তারপরে ওয়াট, এগুলো হচ্ছে যৌগিক একক বা লব্ধ একক। এগুলা মিটার, কেজি আর সেকেন্ড দিয়ে বানানো হয়, কেমন? আর যেগুলা হচ্ছে কোন একটা এককের বড় ভাই বা ছোট ভাই, কিলোমিটার, মিলিমিটার, মানে এটা নিজে কোনো একক না, এটা মনে হচ্ছে দেখে যে এটা মিটারের বড় ভাই বা ছোট ভাই, বা ন্যানো সেকেন্ড, এটা কিন্তু কোনো আলাদা কোনো একক না, এটা সেকেন্ডের ছোট ভাই, ন্যানো সেকেন্ড। এগুলাকে আমরা বলি ব্যবহারিক একক। ব্যবহারিক একক। তাহলে ওয়াট নিজে কিন্তু লব্ধি একক, কিন্তু যখন বলবো অশ্ব ক্ষমতা, এটা কিন্তু একটা ব্যবহারিক একক, কারণ এটা মানে আসলে 746 ওয়াট, এটা ওয়াটের একটা বড় ভাই। তাহলে এটা একটা ব্যবহারিক একক। যেমন মেগাওয়াট, মিলিওয়াট সবই ব্যবহারিক একক, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, এটার বৈদ্যুতিক ব্যবহারিক একক দেখো অনেকগুলো এখানে লিখছে, যে মেগাওয়াট, কিলোওয়াট, এগুলো সবই ব্যবহারিক একক। মেগাজুল, এগুলো সব ব্যবহারিক একক, কেমন? এখানে একটা ছোট ভুল আছে, সেটা হচ্ছে কর্মদক্ষতা মানে আমরা জানি কর্মদক্ষতা মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। যেহেতু আউটপুটটাও শক্তি, ইনপুটটাও শক্তি, কাটাকাটি করলে কোনো একক থাকার কথা না। কর্মদক্ষতার আসলে কোনো একক নাই, কিন্তু আমাদের বইতে ভুলবশত লিখে ফেলছে কর্মদক্ষতার একক এইচপি। এখন যদি পরীক্ষায় অন্য কোনো বই থেকে প্রশ্ন করে, তাহলে কর্মদক্ষতার একক নিচের কোনটা অপশনে নাই, থাকবেই, ওইটি দাগাইতে হবে। কিন্তু যদি ইসাকসারের এই পাতা থেকে প্রশ্ন করে, তাহলে কর্মদক্ষতার একক নিচের কোনটি অপশনে অবশ্যই একটা বড় হাতের এইচ এবং পি থাকবে। হর্স পাওয়ারও লেখা থাকবে না, এইচপি লেখা থাকবে। অশ্ব ক্ষমতা লেখা থাকবে না, শুধু এইচপি লেখা থাকবে। শুধু এইচপি লেখা থাকলেই বুঝবা এটা ইসাকসারের এই ভুল জায়গা থেকে হয়েছে, এটাকে দাগাইতে হবে। এছাড়া হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা যাই থাকুক, অপশনে নাই থাকলে নাই দাগাইতে হবে। এইচপি যদি থাকে শুধু তখন এইচপি দাগাইতে হবে, তখন বুঝতে হবে যেটা এখান থেকে হচ্ছে প্রশ্ন, কেমন? এটা খেয়াল রাখতে হবে। বলের প্রকারভেদ আমি তোমাকে আলোচনার জন্য অভিকর্ষ বল যে একটা সংরক্ষণশীল বল, এটা আমি তোমাকে তখন বলছিলাম যে অভিকর্ষ বল পথের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র আদি অবস্থা শেষের অবস্থার উপর ডিপেন্ড করে। তুমি কোথায় ছিলা আর এখন কোথায় আসছো, মাঝখান দিয়ে কেমনে তুমি গড়ায় গড়ায় আসছো না লাভ দিয়ে পড়ে আসছো, এটা অভিকর্ষ বল দেখে না, কৃতকাজ সেমই হবে। এই জন্য অভিকর্ষ বলকে আমরা বলি সংরক্ষণশীল বল। দেখো অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, স্প্রিং এর বিকৃতি প্রতিরোধী বল, আদর্শ আদর্শ যত বল আছে সবই হচ্ছে তোমার সংরক্ষণশীল বল। এবং অসংরক্ষণশীল বল হচ্ছে এটার উল্টা। অসংরক্ষণশীল বলের এক্সাম্পল হচ্ছে আমাদের বইতে আছে 2টা, অন্যান্য বইতে আছে আরো 2টা। সবগুলাকে আমরা একসাথে মনে রাখবো সদ ঘষা দিয়ে। সদ ঘষা, ঘষা বানানটা বল লিখছি, ঘষা বানানটা হবে এইভাবে, ঘষা। ঘতে ঘর্ষণ, সাথে সান্দ্র, আর সদ হচ্ছে 2টা নিউক্লিয় বল আর কি, সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল। সদ ঘষা, এই 4টা হচ্ছে অসংরক্ষণশীল বল। এর বাইরে দুনিয়ার সবই হচ্ছে সংরক্ষণশীল বল। তো ঘর্ষণ বল যে অসংরক্ষণশীল বল, আমি এটার একটা এক্সাম্পল তোমাকে এখন বলে দেই। তুমি দেখো, তুমি যখন এই দালানের ছাদ দিয়ে যখন তুমি এখান দিয়ে ঠাস করে পড়ে যাবা,
তখন তুমি অল্প জায়গাতে গড়ায় গড়ায় পড়তেছো, তোমার উপর ঘর্ষণ বলের মান কম হবে। আর যখন তুমি এখানে গড়ায় গড়ায় পড়বা, তখন তুমি বেশি জায়গা দিয়ে গড়ায় গড়ায় পড়তেছো, তোমার ঘর্ষণ বলের মান বেশি হবে। তাহলে ঘর্ষণ বল পথের উপর নির্ভর করে, তুমি কোন রাস্তায় যাচ্ছ রাস্তার উপর ডিপেন্ড করে, তোমার আদি অবস্থা শেষের অবস্থার উপর ডিপেন্ড করে না। আবার ঘর্ষণ বলে তুমি যেই তোমার বলটা নষ্ট হবে, তুমি এই বলটা ফেরত পাবে না। ঘর্ষণ বল যে তোমাকে ধাক্কা দিয়ে আটকানোর চেষ্টা করতেছে, তুমি বল আর ব্যাক পাবা না। বা তুমি যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করো, মনে গোল করে তুলছো কাউকে, তার মধ্যে শক্তি জমা হয়েছে, ছাইরা দিলে কিন্তু সে ওই শক্তি আবার ব্যাক ছাইরা দিয়ে আসে, আবার মাটিতে চলে আসবে। তারপর অভিকর্ষ বল ব্যাক পাওয়া যাচ্ছে। এই জন্য যেই বল ব্যাক পাওয়া যায়, যেই বল দ্বারা কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, সেই বলকে আমরা বলি সংরক্ষণশীল বল। আর যেই বল দ্বারা কৃত কাজ পুনরুদ্ধার করা যায় না, তাকে আমরা বলি অসংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বলের সবই পজিটিভ, অসংরক্ষণশীল বলের সবই হচ্ছে নেগেটিভ নেগেটিভ। আমরা এটা দিয়ে মনে রাখতে পারি, সংরক্ষণশীল বলের সব প্লাস, তার ভালো সবকিছু। দেখো, অবস্থানের উপর নির্ভর করে, পুনরুদ্ধার করা যায়, সংরক্ষিত হয়, পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয়। হ্যাঁ, শুধুমাত্র একটা জিনিসে বলা আছে না, এটা একটা ব্যতিক্রম। এটা কেন না, এটা কিন্তু আমরা মাত্র ব্যাখ্যা করে বলছি যে তুমি উপর থেকে নিচে পড়বা, কোন পথে পড়বা তার উপর কৃত কাজ নির্ভর করে না। এই জন্য এটা সংরক্ষণশীল বল। তুমি এটা কিভাবে চিন্তা করতে পারো, সংরক্ষণশীল বল জাজমেন্টাল না, সে তোমাকে জাজ করে না। তুমি গড়ায় পড়ছো না লাভ দিয়ে পড়ছো, তার তার সেটা সে দেখে না, সে ভদ্র ভালো মানুষ। আর অসংরক্ষণশীল বলের সবই নেগেটিভ, দেখো নির্ভর করে না, পুনরুদ্ধার করা যায় না, সে এইটা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার রাস্তার উপর ডিপেন্ড করে। এটা কিন্তু পজিটিভ না, এটা নেগেটিভ, জাজমেন্টাল, এটা নেগেটিভ পয়েন্ট। সংরক্ষিত হয় না, শূন্য হয় না, আর সব ঘষা আমরা মাত্র পড়েই ফেলছি। তাহলে আমরা সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলের সমস্ত পার্থক্য আমাদের পড়া ডান। এটা গেল। এইবার এখানে যে গাণিতিক সূত্রাবলী গুলো আছে, আসলে একটু দেখে দেই যে আমরা পড়ছি কিনা অলরেডি। এফ ইকুয়াল টু কে এক্স, স্প্রিং ধ্রুবকের সমীকরণ বলছিলাম, ওইখান থেকে কে ইকুয়াল টু এফ বাই এফ বলা যায়। এখান থেকে বলা যায় একক হচ্ছে নিউটন পার মিটার। এই সমীকরণটা লাগবে না। বিভব শক্তি আমরা পারি, গতিশক্তি আমরা পারি। এটা হচ্ছে কৌণিক গতিশক্তি দ্বারা, সরি, কৌণিক বল দ্বারা কৃত কাজ। ওই টাউ ইকুয়াল টু কিন্তু এফ আর, তো এফ আর টি। ক্ষমতা পি ইকুয়াল টু এফ বি পড়ছি। বিভব শক্তি ইসি সাপোগিল হাফ অফ কে এক্স স্কোয়ার পড়ছি। আর এই যে তোমার পর্যায়বৃত্তিক গতিতে আমি পড়াইছিলাম কে ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার, তাই না? তো দেখো, আমি কে এর জায়গায় এম ওমেগা স্কোয়ার বসাই দিলে যে এরকম হয়ে যায় আর কি। এটা এই দুইটা হচ্ছে পর্যায়বৃত্তিক গতি চ্যাপ্টারের ইকুয়েশন, আমরা এটা পর্যায়বৃত্তিক গতিতে পড়ছিলাম। স্প্রিং প্রসারণের কৃত কাজ পড়ছি, তারপর শুধু কাজের ইকুয়েশন পড়ছি, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ পড়ছি। হ্যাঁ, তারপর অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ পড়ছি। এটাই কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু এম জি। দেখো, এই যে এইটা ছোটটা হচ্ছে এম, আর জি এম বাই আর স্কোয়ার হচ্ছে জি, তো এটাই কিন্তু এম জি এইচ। কেমন? যান্ত্রিক শক্তি গতি বিভব শক্তি গতি শক্তির যোগফলের সমান, আমরা পড়ছি। কর্মদক্ষতা হচ্ছে আউটপুট বাই ইনপুট, পড়ছি। এটা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের না, এটা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের। এটাকে যদি আমি তোমাকে এখানে ব্যাখ্যা করে বলে দিতে পারি, সেটা হচ্ছে আমরা, না দরকার নেই, এটা মহাকর্ষ বিকর্ষণটার জন্য প্রাবল্য পড়াইতে হবে, আপাতত দরকার নেই। দেখো, ক্ষমতা যে ইকুয়েশনটা ভাইয়া তোমাকে শুরুতে বলছিলাম যে পি ইকুয়াল টু এফ ভি, এটাকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু এফ ডট ভি, এফ ডট এস এর মতো, তার মানে এফ ভি কস থিটা। আর এফ ইকুয়াল টু টাউ ওমেগা, এটা আসলে ভুল আছে, এটা এফ হবে না, এটা পি হবে। কৌণিক গতির জন্য ক্ষমতা পি ইকুয়াল টু হচ্ছে টাউ ওমেগা, যেটা রৈখিক গতির জন্য হয়ে যায় তোমার হচ্ছে এফ ইন্টু ভি, ওইটা আর কি। আর কার্যকর ক্ষমতা পি প্রাইম ইকুয়াল টু এটা ইন্টু প্রকৃত ক্ষমতা, দরকার না, এটা অঙ্কের জন্য লাগে, এটা আমাদের লাগবে না। আর এই যে কৃত কাজ হচ্ছে গতি শক্তির পরিবর্তনের সমান কাজ শক্তি উপাদের ইকুয়েশন, আমাদের এই সমীকরণ গুলো পড়া হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আমি এখন একটু বইয়ের যে অবজেক্টিভের স্লাইডটা এটা ওপেন করব। তো আমাকে হচ্ছে তুমি 15 থেকে 20 সেকেন্ড সময় দাও, আমি একটু তোমাকে স্লাইডটা ওপেন করে দেখাচ্ছি, দাগানো বইয়ের পিডিএফটা। তাতে সবটুকু কি বুঝছো? এটা আমাকে বলো তো একটু, যা যা পড়াইছি ক্লিয়ার? ঠিক আছে। এই স্লাইডটা অফ করে দিই হচ্ছে।
পিডিএফটা ওপেন করতেছি তারা। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ কিনা বইলো, দেখতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে এইখানে দুই তিনটা অঙ্ক হচ্ছে আমি দেখাবো, যেগুলো লাগবে আর কি। 24 নাম্বার, 24 নাম্বারটা ভালো করে খেয়াল করো। 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দেওয়া হলো কত উচ্চতায়, বলো। ছোটটা চাইছে না বড়টা চাইছে উচ্চতা? ছোটটা চাইছে না, তাহলে ভাগ করতে হবে কিন্তু। কত দিয়ে ভাগ করব? এখানে হচ্ছে বুদ্ধির ব্যাপারটা। হ্যাঁ, ইয়ের উত্তর সঠিক, আবির উত্তর সঠিক। বলছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। অ্যাকচুয়ালি কি জানো, অঙ্কটা হচ্ছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, ওই ভাষাটাকে তারা উল্টাই দিছে। কত উচ্চতায় বিভব হচ্ছে গতিশক্তির অর্ধেক হবে। তুমি যদি দেখো এরকম যে অর্ধেক দেয়া, 1/3 দেয়া, বুঝবা এটা ভাষাটা উল্টায় দেয়া আছে, এটাকে উল্টাই দিবা। মানে অর্ধেক থাকলে 2 গুণ ধরবা, 1/3 থাকলে 3 গুণ ধরবা। তো এখানে অর্ধেক আছে, আমরা ধরবো 2 গুণ। 2 গুণ মানে হচ্ছে 2 + 1 3, তাহলে আমার উত্তর হচ্ছে 20। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। এটা কার। এইবার মৌমিতা বুঝতে পারো নাই। মৌমিতা অঙ্ক কোনটা বুঝছো তো? অঙ্ক হচ্ছে ওই যে বড় উচ্চতা ছোট উচ্চতার ম্যাথ। আগে বলো যে এটা কোন উচ্চতা চাইছে। ছোটটা চাইছে, তাহলে তুমি 60 কে কিছু না কিছু দিয়ে ভাগ করবা। বাট দেখতে পাচ্ছ যে এখানে ভাগের যে ডাটাটা, মানে এখানে যদি 2 গুণ 3 গুণ 4 গুণ থাকতো, তাহলে আমরা কি করতাম? আমরা 2 গুণ থাকলে 3 বলতাম, 3 গুণ থাকলে 4 বলতাম, ঠিক না? এখানে ওরা কি করছে, ওরা বলছে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে। আমরা যেখান থেকে ফর্মুলাটা জেনারেট করছি, ওই যে x = h/n+1, ওই n হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কয় গুণ সেটার মান। আর এখানে দেখো লেখা আছে বিভব শক্তি গতিশক্তির কয় গুণ, সেটা লেখা আছে। মানে আমরা যেই ভাবে ফর্মুলা জেনারেট করছি, তারা ভাষাটাকে উল্টাই দিচ্ছে ইচ্ছা করে। তুমি বুঝবা কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, এই কথাটার মানে হচ্ছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, এটা আসলে চাইছে। তো ওরা এরকম ভাষা উল্টায় তোমার সাথে একটু ধোকাবাজি করতে চাইতে পারে। তুমি কেমনে বুঝবা? যখন দেখবা ভগ্নাংশ দেয়া আছে, হাফ দেয়া, 1/3 দেয়া, 4/1 দেয়া, তখন তুমি এটা উল্টায়া তুমি তোমার এন বাইর করবা। অর্ধেক মানে 1/2, তাহলে আমার এন হচ্ছে 2, তাহলে আমার n+1 হচ্ছে 3, তাহলে আমার উত্তর হচ্ছে 20। কেমন? এটা গেল। ঠিক আছে, এইবার একটা মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, কাজের পরিমাণ কি? মৌমিতা উত্তর দিচ্ছে সি। উত্তর সঠিক, সি হবে, কারণ ঘুরাই গেছি, শূন্যই হবে। আচ্ছা, এটা গেল। এবার 34 নাম্বারটা, 200 গ্রাম ভরের একটি বস্তু 100 মিটার উপর থেকে পড়ছে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত? এটা বুঝতে হবে। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি যা ওই ছাদের উপর বসে থাকার সময় বিভব তাই। আবার বলি, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি যা উপর থেকে ফেলার সময় তার বিভব শক্তি তাই ছিল। তার মানে আমার mgh দিয়ে বের হয়ে যাবে। m এর মান হচ্ছে 0.2, g এর মান হচ্ছে 9.8, আর h এর মান হচ্ছে 100। তার মানে উত্তর হবে 100 × 2 মানে কত? 20, 20 196 হবে, 196। ক নম্বর উত্তর হবে? সি কেন, ক নম্বর উত্তর হবে। এটাকে তোমরা আগেরটা উত্তর দিছো না? আমি এইটা তো উত্তর দেওয়া নেই, তোমরা আগেরটা উত্তর দিছো। 196 হবে, এটা কি বুঝছো তো না? 196। হম, ঠিক আছে, এটা গেল। এইবার এইখানে গেল কুয়ার গভীরতার ম্যাথ আমাদের লাগবে না, এগুলো সব সিকিউরিটার ম্যাথ, এগুলো আমাদের লাগে না। কুয়ার গভীরতার ম্যাথ লাগবে না।
এই যে তোমার ভালো করে খেয়াল করো 40 নাম্বারটা, 40, 2 নিউটন বল কোন বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটার স্মরণ ঘটাইছে। তার মানে তুমি খেয়াল করো 2 নিউটন মানে কি, মানে হচ্ছে এটা হচ্ছে এমজি এর ভ্যালু, এমজি এর ভ্যালু 2 নিউটন। এই কোণটা 60 ডিগ্রি, বলো তো দেখি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আবির তো ঠিক আছে, আবির তো অনেক দ্রুত করে ফেলছো। আমি আগে জিজ্ঞেস করব যে দেখি তুমি সমীকরণ ধরতে পার না, উত্তর এ হবে, রাইট। এইখান দিয়ে যে নামবে, এইটা 5 মিটার, তাহলে বলো তুমি কি এই সূত্র ব্যবহার করবা নাকি এই সূত্র ব্যবহার করবা, কোনটা আগে এটা বলো। 1 নাম্বারটা ব্যবহার করবে না 2 নাম্বারটা ব্যবহার করবে, এটা বলো। রাইট, 2 নাম্বারটা ব্যবহার করতে হবে, কারণ আমার সোজাসুজি লেন দেয়া নাই, আমার আনত তলের লেন দেয়া আছে, তো এটা 5। তার মানে আমার এই অ্যাঙ্গেলটা লাগবে, কারণ নতি কিন্তু উপরেরটা না, নতি হচ্ছে নিচেরটা, তাহলে এটা 60 মানে এটা 30। তাহলে আমার এমজি এর মান হচ্ছে 2, এস এর মান হচ্ছে 5, আর সাইন থিটার মান কিন্তু সাইন 60 না, সাইন 30। সাইন 30 এর মান হচ্ছে হাফ, হাফ আর 2 গুণ করলে কাটাকাটি, উত্তর হবে 5। সুন্দর, চমৎকার। এরপরে এইখানে এগুলো তো উদ্দীপকের ম্যাথ বাদ, অসংরক্ষণশীল বলে উদাহরণটা পারবা। আর এলো সোজা, দ্বিগুণ করলে এটাও পারবা। এই দেখি এটা পারো কিনা, এই বলো। এটা তো তোমাদের আমি গ্রাফের জন্য পড়াইছিলাম গতিবিদ্যা চ্যাপ্টারে। বলছে কোন গতিশীল বস্তুর গতিশক্তি ই কে, ভরবেগ পি, পি বনাম রুট ই এর ইকুয়েশন কি। আগে ভেবেচিন্তে বলবা পি এবং ই এর মধ্যে ইকুয়েশনটা কি ছিল, ই সমান সমান পি স্কোয়ার বাই 2m, রাইট? তাই না বলো। এখন আমার বলছে পি বনাম রুট ওভার ই, আমার এই সমীকরণটাকে আমি একটা কাজ করি না, আমি একটু মানে রুট করে দেই, উভয় পক্ষে রুট করে দেই। আমি লিখতে পারি না, দেখো তো ই সমানুপাতিক পি স্কয়ার লিখতে পারি না, রুট করে দেই। তাহলে রুট ওভার ই সমানুপাতিক পি, ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে এবার গ্রাফ চাইছে, আমার গ্রাফে পি আর রুট ওভার ই আছে, ইকুয়েশনে পি এর পাওয়ার কত 1, ইকুয়েশনে রুট ওভার ই এর পাওয়ার কত 1, দুইটাই 1 1, পাওয়ার 1 1 হইলে গ্রাফ যেন কি হয়, স্ট্রেইট লাইন হয়, সরল রেখা, সরল রেখা হয়। মনে আছে? চমৎকার, মমিতা পারছে। আচ্ছা যদি যদি আমি এটার গ্রাফ জিজ্ঞেস করতাম, পি বনাম ই এর গ্রাফ জিজ্ঞেস করতাম, পি বনাম ই এর গ্রাফ, তাইলে কি হইতো? তাহলে কি 1 আর 2 না, তখন হয়তো পরাবৃত্ত, তখন হয়তো কি পরাবৃত্ত, তার মানে উত্তর হচ্ছে ক হইতো। তখন অবশ্য আয়তকার পরাবৃত্ত থাকতো না অপশনে, তখন শুধু পরাবৃত্ত থাকতো আর কি। ঠিক আছে, পি বনাম ই যদি হইতো, কারণ তখন 1 আর 2 হইতো। আচ্ছা, এইটা 52 নাম্বারটা নিয়ে কিন্তু কনফিউজ হয় না, এটা কিন্তু একটা উদ্দীপক ছাড়া ম্যাথ আর কি, উদ্দীপকটা দেয়নি ভুলে। এবার 53 নাম্বার, একটি বস্তু রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে তার গতিশক্তি কত বৃদ্ধি পায়। মনে আছে কিনা, বেগ বৃদ্ধি করা গতিশক্তি বৃদ্ধি পায় এই ম্যাথ যা, ভরবেগ বৃদ্ধি করে গতিশক্তি বৃদ্ধি পায় এই ম্যাথ তাই। তাহলে 50% বৃদ্ধি মানে আগে ছিল 100, বাড়ছে 50, হইছে 150, তাহলে 150% মানে যা 1.5 গুণ মানে তাই। তার মানে একটু আগে যখন আমি বলছিলাম 100% বৃদ্ধি, তখন আমরা বলছিলাম 200% মানে 2 গুণ, আমরা 2 গুণকে বর্গ করছিলাম। এখন আমরা বলবো 150% মানে 1.5 গুণ, আমরা 1.5 গুণকে বর্গ করবো। 1.5 এর বর্গ কত, আমরা এটা বলছিলাম 11 থেকে 16 বর্গ মুখের আগে রাখতে হবে। তো 1.5 কে আমরা বলবো 15, 15 বর্গ কত 225, তাহলে 1.5 এর বর্গ হবে 2.25, তাহলে 2.25 গুণ হবে, তার মানে কি 225% হবে, তার মানে 125% বাড়বে, 125% বাড়বে। 1.5 এর বর্গ যে 2.25, এটা বুঝতে সমস্যা হলে এইভাবে চিন্তা করবা, 1.5 কে লেখা যাবে 15/10, তাহলে 15/10 এর বর্গ কত, 15 বর্গ 225, 10 এর বর্গ 100, ভাগ করলে কত 2.25, তাহলে 2.25 গুণ হবে মানে যা, 225% হবে মানে তাই, তার মানে 125% বাড়বে। ঠিক আছে, এটা গেল। অশ্ব ক্ষমতা লাগবে না, অশ্ব ক্ষমতা বাদ।
ভরবেগ বাদ কেন্দ্রমুখী বল এলো সোজা। এই যে এটাই দেখো 66, যদিও ছবি হলে আসবে না, তাও দেখি বলতে পারো কিনা। রৈখিক ভরবেগ আর ইকে, আমার সমীকরণ কি? ইকে সমানুপাতিক পি স্কোয়ার, মানে পাওয়ার 1 আর 2। বলো 1 আর 2 পাওয়ার, এটার গ্রাফ কেমন যেন হবে? প্যারাবোলা হবে না? প্যারাবোলা। এখন দেখো প্যারাবোলা, এইটাকেও দেখতে মনে হয় প্যারাবোলা বেঁকানো, মানে বক্ররেখা মনে হচ্ছে, এটাকেও দেখতে মনে হয় প্যারাবোলা বেঁকানো। কোনটা প্যারাবোলা বুঝবো কিভাবে? প্যারাবোলা মূল বিন্দুকে টাচ করতে পারে, কিন্তু হাইপারবোলা কখনো মূল বিন্দুকে টাচ করবে না। তার মানে ক নাম্বারটা হচ্ছে হাইপারবোলা অধিবৃত্ত, ক নাম্বারটা হচ্ছে প্যারাবোলা। তাহলে উত্তর হচ্ছে ক। যদিও গ্রাফ এঁকে পরীক্ষায় আসবে না, আসবে কিরকম, ওই যে আগের প্রশ্নটার মতো যেখানে গ্রাফের নাম লেখা ছিল ওইভাবে আসবে আর কি, গ্রাফ এঁকে পরীক্ষায় আসবে না। তা আমরা পারি। আর কয়েকটা ম্যাথ আছে যারা দেখি। উম, এই 77 নাম্বার দেখো, 77 নাম্বার উল্টা প্রশ্ন। গতিশক্তি 300% বাড়ালে ভরবেগ কত পার্সেন্ট বাড়বে? 100%। ভরবেগ 100% বাড়লে গতিশক্তি 300%, তাই না? সুন্দর হয়েছে। উম, এই যে এই ধরনের প্রশ্ন আসবে। একটু আগে দেখো যেটা বলছিলাম, এটা কিন্তু আগের প্রশ্নটা, যেটাতে আগেরটা ছবি আঁকা ছিল, এটার মধ্যে লেখা আছে উত্তর কোনটা হবে? পরাবৃত্ত। পরাবৃত্ত হবে উত্তর। এই যে দেখো এটার কথাই ক্লাসের মধ্যে বলছিলাম, যে বুলেটের বেগ দ্বিগুণ করলে তক্তা কয়টা এটা বলবে না, বলবে বুলেটের বেগ 100% বাড়াইছি, তক্তা কয়টা? এখনো 4টাই। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস ডান। তোমাদের সাথে নেক্সট ক্লাস কবে হবে এটা আমি গ্রুপের মধ্যে বলে দিব। এবং আজকের ক্লাস এবং ঈদের আগে যে পড়াইছিলাম নিউটনিয়ান বলবিদ্যা, এই দুটোর উপর কিন্তু একটা পরীক্ষা হবে, পরীক্ষার তারিখটা আমি বলে দিব গ্রুপের মধ্যে। ঠিক আছে? আর হচ্ছে নেক্সট ক্লাস আমরা নিব হচ্ছে দুইটা চ্যাপ্টার, মানে বাকি মহাকর্ষ বিকর্ষ বাকি, আর হচ্ছে ভৌত জগৎ পরিমাপ বাকি। এই দুই চ্যাপ্টার হইলে আমাদের ফার্স্ট পেপার ডান, তখন আমরা সেকেন্ড পেপার শুরু করবো। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।